কেঁদে বললাম, আমি এখন বিয়ে করব না, আমার পড়াশোনা করতে হবে। আর এই ছেলেটা খুব খারাপ, আমি ওর থেকে দূরে থাকতে চাই, আমি কাউকে বিয়ে করব না। আমার এমন কোনো ধারণা ছিল না যে আমার প্রত্যাখ্যানের ফল কি হতে পারে। যেদিন আমার বাগদান ছিল, আম্মু সবাইকে ডেকেছিলেন। আমার ড্রেসটা আমি আর আমার এক বান্ধবী মিলে পছন্দ করেছিলাম। আমি খুবই খুশি ছিলাম। যখন আমি অনুষ্ঠানের জন্য তৈরি হতে যাচ্ছিলাম, তখন আমার বোন আমাকে একপাশে ডেকে বলল, আমার দোয়া তোর সাথে আছে, কিন্তু আজকের দিনে খুব সাবধানে থাকিস, নিজের খুশি খুব বেশি প্রকাশ করিস না। এক তো নজর লাগে, আর কেউ যদি কিছু খেতে দেয় খাবি না। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। একটা ঘটনায় যাব এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। রাবেয়া আপু নামের একজন পাঠিয়েছেন এই ঘটনাটি এবং সংগ্রহ করেছেন সাবিত আলম। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। বলছেন রাবেয়া আপু, আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল 1990 সালে। আমার হবু ভগ্নিপতির পরিবার কিশোরগঞ্জে থাকতেন আর আমরা থাকতাম ময়মনসিংহে। বিয়ে ঠিক হতেই বরের মা আমাদের বললেন, তোমরা কিশোরগঞ্জে এসে বিয়েটা করো, কারণ ময়মনসিংহে আমাদের তেমন কেউ নেই। কিন্তু এখানে কিশোরগঞ্জে আমার বোন থাকেন, আর যদি আমরা ময়মনসিংহে যাই তাহলে আমাদের ফ্যামিলির অনেক মানুষ আসবে, প্রায় 70 থেকে 80 জনের মতো। কিন্তু তোমরা যদি এখানে আসো, তোমাদের পরিবার ছোট, তাই বেশি ঝামেলার কিছু হবে না। আমাদের ছেলে তো ঢাকায় থাকে, কিন্তু এত লোকের থাকার ব্যবস্থা করা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। তোমরা এখানেই চলে আসো, বিয়েটা ভালোভাবে হয়ে যাক। আমার আব্বুর এই কথাটা একদমই ভালো লাগেনি, কারণ নিয়ম বা রীতি অনুযায়ী বরপক্ষই বরাত নিয়ে কনের বাড়ি আসে এবং কনেকে তুলে নিয়ে আসে, আর সেটাই তো এক্ষেত্রে হওয়া উচিত। হোক সেটা 100 জন বা 200 জন, তাদের আপ্যায়ন করা আমাদের দায়িত্ব। কিন্তু আম্মি বিষয়টা গুরুত্ব না দিয়ে কোনো রকম প্রতিবাদ করলেন না। আব্বু অনিচ্ছার সত্ত্বে বিষয়টা মেনে নিলেন। বাবার রাগ কমানোর জন্য বলা হলো, হোক এভাবেই, কোনো সমস্যা নেই, বিয়ে তো পাকা হয়েই গেছে, যদি বোঝাপড়ার মাধ্যমে এগোনো যায় তবে সেটা ভালোই। শুরুতেই মন খারাপ করা ঠিক না। যাই হোক, কথা চূড়ান্ত হলো এবং আমরা কিশোরগঞ্জ যাব বলে সিদ্ধান্ত নিলাম। বোনের বিয়েটা ছেলের খালা বাড়ি থেকেই হবে। ধীরে ধীরে আমার মা বুঝতে পারলেন যে বরপক্ষ বেশ কৃপণ স্বভাবের মানুষ। তখন ল্যান্ডলাইনের সময়, যেখানে একটা ল্যান্ডলাইনের খরচ ছিল 20,000 টাকা, আর এমনিতেও মিনিটের হিসাবে কল বুক করা যেত না। আর ছোটখাটো কলে বিয়ের মতো বড় বিষয় আলোচনা করাও সম্ভব ছিল না। যদি আমার বোনের হবু শাশুড়ির কোনো জরুরি কথা বলার প্রয়োজন হতো, তাহলে তিনি তার ননদকে দিয়ে আমার মাকে ফোন করাতেন। তিনি বলতেন, আন্টি, আপনি ভাবিকে একটু ফোন দিন, আপনার সাথে নাকি কি জরুরি কথা বলবেন। তারপর হঠাৎ করেই লাইনটা কেটে যেত। পরে আম্মু ফোন করলে আমরা প্রায় আধা ঘন্টা ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম। আমার আব্বু এসব একদমই পছন্দ করতেন না। আমরা কোনো ধনী পরিবার ছিলাম না, কিন্তু মধ্যবিত্ত হলেও আমার আম্মু আব্বু সন্তানদের ব্যাপারে যথেষ্ট উদার ছিলেন। আমাদের বড় করা হয়েছিল সেই পুরনো দিনের হিসাব অনুযায়ী। আমাদের মধ্যে কোনো নোংরামি বা অপ্রয়োজনীয় বাহুল্য ছিল না। আমরা অতিথি আপ্যায়ন করতে ভালোবাসতাম এবং মানুষকে সম্মান দিতে জানতাম। আমরা টাকা জমানোর চেয়ে প্রয়োজন মতো খরচ করায় বেশি বিশ্বাসী ছিলাম। আব্বু সবসময় বলতেন, টাকা উপার্জন করি কেন, সন্তানদের ওপর খরচ না করলে জমি বা দোকান কিনে কি লাভ। এটা ঠিক যে ওনাদের মানসিকতা আমাদের থেকে একদম আলাদা। আমি আব্বুর সঙ্গে এই ব্যাপারে একমত ছিলাম। আমরাও ওদের এই অতিরিক্ত কৃপণতা পছন্দ করতাম না। আমি আপুকে বলতাম, আপু, ওরা তো বেশ কৃপণ লোক, ওদের মা আমাদের সব খরচ করিয়ে নিচ্ছে, কিন্তু নিজেরা একটা পয়সাও খরচ করছে না, আর তুমি বেচারা কিছুই বলো না। ও আমার কথায় শুধু হাসত। আমার মা তখন আমার ভগ্নিপতিকে দেখতেন, যিনি
দেখতে বেশ সুদর্শন ছিলেন। তার চেহারার পাশাপাশি একটা ভালো চাকরিও ছিল এবং চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকতেন। ওনার বাকি সব ভাই বোনদের বিয়ে হয়ে গিয়েছিল। পরিবারটা বেশ বড় ছিল। বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি একাই থাকতেন। যাই হোক, আমরা বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জ গেলাম। বিয়েতে যেমন পরিবারের সবাই উপস্থিত থাকে, তেমনি আমাদের বোনের সবচেয়ে বড় ননদের ছেলেটা আমার আশেপাশেই ঘুরঘুর করত। তখন আমি সেকেন্ড ইয়ারে পড়তাম এবং এসব আমার কাছে খুব অদ্ভুত লাগতো। আমি যখনই চোখ তুলে তাকাতাম, দেখতাম সে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে আমার একদমই নিচু মানের মনে হতো। আমি এমন ছেলেদের একেবারেই পছন্দ করতাম না। বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানেই এমনটা চলছিল। বিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ছেলেটার উপরে বেশ বিরক্ত ছিলাম। যাই হোক, বিয়ে হয়ে গেলে আমরা ময়মনসিংহ ফিরে এলাম এবং আমি আমার পড়াশোনায় মনোযোগ দিলাম। আমার বোন ঢাকায় ছিল এবং খুব ভালো ছিল। বিয়ের পর আম্মু ওকে দেখে খুব খুশিই থাকতেন। আশ্চর্যের বিষয় ছিল, আমার ভগ্নিপতি তার বাড়ির লোকদের চেয়ে অনেক বেশি আলাদা ছিলেন। খরচের ব্যাপারে তিনি একদমই কৃপণ ছিলেন না। তিনি বোনের জন্য পৃথিবীর সব সুখ এনে পায়ের নিচে রেখে দিয়েছিলেন। সেই সময়ের হিসাবে আমার বোন একটা আদর্শ জীবনযাপন করছিল। ভগ্নিপতি আর বোন প্রায়ই আমাদের বাসায় আসতো, আর আম্মু ওদের জন্য খুব ভালো ভালো রান্না করতেন। আমরাও তাদের আশায় খুব খুশি হতাম। ভগ্নিপতি বেশ মজার মানুষ ছিল। আমার পরীক্ষা শেষ হতেই আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। ঠিক তখনই বাড়িতে আমার বিয়ের ব্যাপারে কথা শুরু হলো। আমি অবাক হয়েছিলাম, কারণ আমি তখনও বিশ্ববিদ্যালয়ে পা রাখিনি। মা বাবা হঠাৎ এমন কেন করছেন বুঝলাম না। পরে জানতে পারলাম বোনের বড় ননদ তার ছেলের জন্য আমার ব্যাপারে মায়ের সাথে কথা বলতে চান। আমার বোন আর ভগ্নিপতি এই সম্পর্কে বেশ খুশি ছিল। বোনকে বলতে শুনেছিলাম, রাবিয়া, যদি এই বাড়িতে আসো তাহলে আমার অবস্থান আরো মজবুত হবে। কিন্তু আমি এটা মোটেও পছন্দ করিনি। প্রথমত, ওই ছেলেটাকে আমার একদমই পছন্দ না, আর দ্বিতীয়ত বিয়ের জন্য আমার বয়সও হয়নি। আরেকটা কারণ ছিল, আমার বোনের অবস্থান মজবুত করার জন্য আমি কেন তার ননদের ছেলেকে বিয়ে করব। যাই হোক, কিছুদিন পর সম্পর্কটা প্রায় পাকা হয়ে গেল। আম্মু খুব খুশি ছিলেন, কারণ বড় বোন যেহেতু সুখে আছে, আমিও সুখে থাকব। বাড়িতে কেউ আমার সঙ্গে এই সম্পর্ক নিয়ে কথা বলেনি। আমি চুপ ছিলাম, কিন্তু মনে মনে খুশি ছিলাম না। যখন আম্মু সম্পর্কটা চূড়ান্ত করার আগে আমাকে জিজ্ঞেস করলেন, আমি স্পষ্টভাবে না করে দিলাম। আমি কেঁদে বললাম, আমি এখন বিয়ে করব না, আমার পড়াশোনা করতে হবে। আর এই ছেলেটা খুব খারাপ, আমি ওর থেকে দূরে থাকতে চাই। আমি কাউকে বিয়ে করব না। আমার এমন কোনো ধারণা ছিল না যে আমার প্রত্যাখ্যানের ফল কি হতে পারে। আমার বোনের খুব খারাপ অভ্যেস ছিল। সে তার স্বামীর প্রতি ভালোবাসার কারণে আমাদের বাড়ির সব কথা তাকে বলে দিত। সে আমার না করার কথাটা ঠিক সেভাবেই ভগ্নিপতিকে জানিয়েছিল। ভগ্নিপতি এটা নিজের এবং তার বোনের অপমান হিসেবে নিলেন। তিনি বাসায় এসে মাকে বললেন, আমার আশা ছিল না রাবিয়া এমনটা করবে। আমার ভাগ্নের মধ্যে খারাপ কিসে, কমতি কিসে? তখন ছেলেটা সৌদি আরবের একটা বড় কোম্পানিতে চাকরি করত। ভগ্নিপতি বললেন, রাবিয়া তো রাজত্ব করত। মা বিষয়টা সামাল দেওয়ার চেষ্টা করলেন। তিনি বোঝানোর চেষ্টা করলেন যে রাবিয়া এখনো ছোট, কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা সে জানে না, তাই তিনি যেন কিছু মনে না করেন। কিন্তু আমার ভগ্নিপতি জিদ ধরে বসেছিলেন। তিনি বাড়িতে আসতেন ঠিকই, কিন্তু আমার সাথে কোনো কথা বলতেন না। এমনকি সালামের জবাবও খুব রুক্ষভাবে দিতেন। বড় বোনের তখন নতুন বিয়ের সময় ছিল। সে আমার বোনকেও অনেক কথা শুনিয়েছে। এই ব্যাপারে আমার বোন বাড়িতে এসে অভিযোগ করত যে তার ননদের কারণে তাকে অনেক কথা শুনতে হচ্ছে। আপু বলতেন, হ্যাঁ, রাবিয়া তো বিয়েটা করতেই পারতো, কি হতো তাতে? আপু আসলে নিজের মতো চলতেন আর শ্বশুর বাড়ির গুণগান গাইতেন। আমার মায়ের মনে হলো বোনের সংসার যেন না ভাঙে আর আমার জন্য যেন কোনো সমস্যা তৈরি না হয়, তাই তিনি আমাকে বললেন আমি যেন আমার ভগ্নিপতির কাছে ক্ষমা চাই। আমি তখন এমন একটা বয়সে ছিলাম, বুদ্ধি বিবেচনা বেশি কাজ করত না। আমি আমার বোকামির কারণে ভগ্নিপতির কাছে ক্ষমা চেয়েছিলাম। আমার ভগ্নিপতি যে বেশ অহংকারী মানুষ সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। আমার ক্ষমা চাওয়ার কারণে তিনি ভেবেছিলেন তিনি শুধু নাক সিটকাবেন আর শ্বশুর বাড়ির লোকেরা তাকে মানানোর জন্য তার পেছনে দৌড়াবে।
কিন্তু এখন আমি ভাবি এটা খুব ভুল সিদ্ধান্ত ছিল। সেখানে আমার বড় বোনের সম্মান ছিল এবং সেখানে আমারও একটা সম্মান মর্যাদা আছে। ভগ্নিপতিকে মানানোর জন্য, তাকে খুশি করার জন্য মা আমাকে দিয়ে ক্ষমা চাইতে বলেছিলেন ঠিকই, আজ মনে হয় মায়ের এই সিদ্ধান্তটা একদমই ভুল ছিল। যাই হোক, দিনগুলো এভাবেই কাটছিল। আমি ব্যাচেলর পরীক্ষা দিলাম, তারপর আবার সেই একই সম্বন্ধ আমার ঘাড়ে চেপে এসে বসল। এই সময়ের মধ্যে আমি আমার বোনের ননদের ছেলেকে 2-3 বার দেখেছিলাম। তার সেই একই অভ্যাস, যেখানেই দেখত সেখানেই আমাকে বিরক্ত করত, পরিবেশটা নষ্ট করে ফেলত। তবে এটা হয়তো তার ব্যক্তিত্বের একটা অংশ ছিল। এবার যখন আমার বিয়ের প্রস্তাব এলো, আমি সরাসরি না করে দিলাম। বোনকেও বললাম এবার যেন এই বিষয় নিয়ে আমার সাথে কেউ কোনো কথা না বলে, সে যাই হয়ে যাক না কেন, আমি এই লোককে বিয়ে করব না। এই কথায় আমার ভগ্নিপতি তার বোন বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তাদের আচরণ স্পষ্ট বলে দিচ্ছিল যে তারা ভেতর থেকে ভেঙে পড়েছে। ঠিক এই সময়ে আমার খালার মাধ্যমে কিশোরগঞ্জ থেকে আমার জন্য একটা সম্বন্ধ এলো। ছেলেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিল। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, যেন কোনোভাবে ওদের হাত থেকে আমি মুক্তি পেতে পারি। ছেলেটার সাথে আমার কথাবার্তা হলো, তার স্বভাবও ভালো ছিল, আর আমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হলো। আমি সব দিক থেকে সন্তুষ্ট ছিলাম। যখন আমার বোনের ননদকে আমার বাগদানের খবর জানানো হলো, তারা কোনো প্রতিক্রিয়া দেখালো না। যেদিন আমার বাগদান ছিল, আম্মু সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, আর আমি খুব খুশি ছিলাম। আশ্চর্যের ব্যাপার হলো, আগের বার যখন আমি না করেছিলাম তখন আমার বোন আমাকে অনেক কথা শুনিয়েছিল, কিন্তু এবার ঝামেলা না করে অন্য জায়গায় বিয়েতে রাজি হওয়ার পরও সে কিছুই বলল না, শুধু চুপ করেছিল। এতে আমি একটু অবাক হয়েছিলাম। আমি ভাবছিলাম হয়তো এবার সে বুঝতে পেরেছে যে আমি নিজের পছন্দেই বিয়ে করব। যতক্ষণ না আমি সন্তুষ্ট হব, আমার বিয়ে কারো ইচ্ছে হবে না। যেদিন আমার বাগদান ছিল, আম্মু সবাইকে ডেকেছিলেন। আমার ড্রেসটা আমি আর আমার এক বান্ধবী মিলে পছন্দ করেছিলাম। আমি খুবই খুশি ছিলাম। যখন আমি অনুষ্ঠানের জন্য তৈরি হতে যাচ্ছিলাম, তখন আমার বোন আমাকে একপাশে ডেকে বলল, আমার দোয়া তোর সাথে আছে, কিন্তু আজকের দিনে খুব সাবধানে থাকিস। নিজের খুশি খুব বেশি প্রকাশ করিস না। এক তো নজর লাগে, আর কেউ যদি কিছু খেতে দেয় খাবি না, আর কাউকে নিজের পোশাক পরতে দিস না। আমি এতটাই খুশি ছিলাম যে তার কথায় তেমন গুরুত্ব দেয়নি। যাই হোক, বাগদানের অনুষ্ঠান শুরু হলো। আমার বোনের ননদও এসেছিলেন। খুব ভালো একটা অনুষ্ঠান হচ্ছিল, আর আমি ছবি তুলতে, পোজ দিতে এতই ব্যস্ত ছিলাম যে পুরোপুরি ভুলে গিয়েছিলাম আমার বোন কি বলেছিল। বোনের ননদ একদম চুপচাপ ছিলেন, তেমন কোনো কথা বলেননি। খাওয়া দাওয়ার পর বোনের ননদ স্টেজে আমার কাছে এসে বসলেন এবং বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি হেসে মাথা নিচু করলাম। তিনি বললেন, তোমার নেকলেসটা একটু সরে গেছে। এই বলে তিনি আমার নেকলেসটা ঠিক করার জন্য আমার ওড়নার পাশ দিয়ে হাত দিয়ে নেকলেসটা ধরে সামনে পেছনে করলেন। তখন আমার মনে হলো আমার কয়েকটা চুল যেন ছিঁড়ে গেল। আমি চোখ বন্ধ করে বললাম, থাক থাক থাক, এখন ঠিক হয়ে গেছে। আমার চুলগুলো খোলা ছিল, আর আমার দুই পাশেই আমার বান্ধবীরা বসেছিল। ওরা আমার কাছ থেকে সরে গেল। আমি আমার চুল ঠিক করে নিলাম, আর স্টেজ থেকে নেমে গেলেন তিনি। যাই হোক, বাগদানের অনুষ্ঠান শেষ হলো, আর আমাদের বিয়ের তারিখ 8 মাস পরে ঠিক হলো। আমাদের বড়রা ঠিক করলেন যে কেনাকাটা হবে ছেলে মেয়ের পছন্দে। তাই আমার হবু শাশুড়ি বললেন তিনি আমার সঙ্গে শপিংয়ে যাবেন, আর না হলে টাকা দিয়ে দিবেন যেন আমি নিজের পছন্দ মতো কেনাকাটা করতে পারি। আম্মু বললেন, কিছু কেনাকাটা আমরা একসাথে করব, আর কিছু না হয় ওরা দুজন মিলে করুক। মানে সবকিছু খুব ভালোভাবে চলছিল। কয়েকদিন পর থেকে এমন হতে লাগলো যে আমার হবু বরের সাথে একদম কথা বলতে ইচ্ছে করতো না। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হলো, আর সারাক্ষণ বমি বমি লাগতো। মনে হতো যেন অ্যাসিডিটি হয়েছে, খুব কষ্ট হচ্ছিল, কিছুই খেতে ইচ্ছে করতো না। বাড়িতে যখন মা বাবা বিয়ের কথা বলতেন, যা কিছুদিন আগেও আমার খুব ভালো লাগতো, এখন আমি বিভ্রান্ত হয়ে যেতাম যে আমি বিয়ে করে ঠিক করছি কিনা। মা আমাকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে? আমি কয়েকদিনের মধ্যেই খুব খিটখিটে হয়ে গেলাম। আমার মেজাজ এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি আম্মুকে উল্টো জবাব দিতাম। কেন, কি হয়েছে? আমার পেছনে পড়ে আছো কেন?
আর আমি নিজেও পরে আমার আচরণের জন্য লজ্জিত হতাম। ভাবতাম এসব কি বলছি, কিন্তু অজান্তেই এসব আমার সাথে ঘটত। এর মধ্যে আমার ফোন বাজতো, আর আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার তার সাথে কথা বলতে কোনো ইচ্ছেই করতো না। ফোন বেজেই যেত, আমি জানতাম এটা তারই ফোন। আমি বিছানা থেকে উঠতাম না, আম্মু গিয়ে ফোন ধরতেন, তার সাথে কথা বলতেন, তারপরে সে বলতেন ফোনে কথা বল। আর আমি সাথে সাথে মানা করে দিতাম। আমি কোনোদিন কথা বলতাম না, আমার একদমই কথা বলতে ইচ্ছে করতো না। তার প্রতিদিন ফোন আসতো, কিন্তু আমি আমার অসুস্থতার অজুহাতে কথা বলতাম না। আমার একদমই কথা বলতে ইচ্ছে করতো না। আমি ভাবতাম আমার অবস্থা খারাপ, আর ও চায় শুধু কথা বলতে। এভাবেই সময় কাটছিল। আমার বড় ভাই জার্মানি থেকে এসে আমার সাথে দেখা করতে চাইলেন। আম্মু সবাইকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করলেন, আর আমাকে বিশেষভাবে বললেন, ভালোভাবে থেকো, ডাইনিং টেবিলে বসে কথা বলো, তোমার হবু বরকেও সময় দিও, যাতে কিছু সময় ভালোভাবে এগিয়ে যায়। আমি অনেক অনিচ্ছা সত্ত্বেও ডাইনিং টেবিলে এসে বসলাম। আমি নিজেও চেয়েছিলাম তাদের সাথে কথা বলতে, কিন্তু আমি শুধু সবার দিকে তাকিয়েছিলাম। আর হঠাৎ আমার নাক থেকে রক্ত পড়া শুরু হলো। আমি দ্রুত বাথরুমে ছুটে গেলাম, মাথায় পানি দিয়ে পট্টি বাঁধলাম। ভাবলাম হয়তো সাধারণ নাক দিয়ে রক্তপাত, কিন্তু এটা বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছিল না। আমি বিছানায় মাথা ঝুলিয়ে অনেকক্ষণ শুয়ে রইলাম, কিন্তু রক্ত ঝরতেই থাকলো। যতক্ষণ তারা আমাদের বাড়িতে ছিল আমার অবস্থা এমনই ছিল, রক্ত কোনোভাবেই বন্ধ হচ্ছিল না। আমি না তাদের সাথে বসতে পারলাম, না আমার হবু বরের সাথে কোনো কথা বলতে পারলাম। তাদের চলে যাওয়ার পর আমার মা আমাকে খুব বকাঝকা করলেন। তিনি বললেন, এটা কি ধরনের আচরণ? তুমি এসে বসো, তাদের সাথে কথা বলো, তা না তুমি কিছুই করতে পারছো না, আর হঠাৎ করে তোমার নাক দিয়ে রক্ত পড়লো কেন? জীবনে তো কখনো এরকম দেখিনি। আমি শুধু মায়ের কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম এর মধ্যে আমার কি দোষ। আমার মন একদমই শান্ত ছিল না, কিন্তু আমার স্বাস্থ্য বা আচরণের কারণে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। আমরা একসঙ্গে ফার্নিচার পছন্দ করতে চেয়েছিলাম, একসঙ্গে কেনাকাটার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমার কোনো কিছুতেই কোনো আগ্রহ ছিল না। আমার মধ্যে অনেক নেতিবাচকতা জমে গিয়েছিল। আমি সব কিছুতেই খারাপ কিছু খুঁজে বের করতাম। আমার হবু শাশুড়ি যখন সাধারণ কোনো কথা বলতেন, আমি তার না জানি কত রকম অর্থ বের করে ফেলতাম। আমার মা আমাকে বারবার বলতেন, তুই যা ভাবছিস তার চেয়ে অনেক বেশি ভুল বুঝছিস, কথাগুলো অপ্রয়োজনীয় দিকে নিয়ে যাচ্ছিস, তোর উদ্দেশ্য আমার ভালো লাগছে না। আমি কিছুই মনে রাখতে পারতাম না। আমি 2 সেকেন্ড আগে কি বলেছি সেটাও ভুলে যেতাম। আর আমার বাগদত্তার সাথে কথা তো আমার হতোই না। কখনো ভাবতাম না যে সে আমার জীবনের একটা অংশ হতে চলেছে। আমার মাথার মাঝখানে প্রচণ্ড ব্যথা হতো। মনে হতো আমার মাথার মাঝখানে কেউ হাতুড়ি পেটাচ্ছে। আমার মাথা ফেটে যাচ্ছে। আমার গলা, আমার কাঁধ সবসময় শক্ত হয়ে থাকতো। আমি নিজের উপর এতটাই চাপ অনুভব করতাম যে মনে হতো বিছানায় চোখ বন্ধ করে শুয়ে থাকি আর না উঠি, কারো মুখ না দেখি, কারো আওয়াজ যেন কানে না আসে। এই সময়ে বাগদানের ছবিগুলো ওয়াশ করে আনা হলো। সবাই খুব মজা করছিল, কিন্তু আমার কোনো আগ্রহই হচ্ছিল না। আমার বোন অ্যালবামটা আমার কাছে নিয়ে এসে বলল, দেখ ছবিগুলো কেমন হয়েছে। কিন্তু আমার চোখ খোলারই ইচ্ছে হচ্ছিল না। আমি এতটাই দুর্বল হয়ে গিয়েছিলাম যে উঠে দাঁড়াতে পারতাম না, নিচ থেকে পানি পর্যন্ত খেতে পারতাম না। জানি না কেন আমার ভেতরে এক ধরনের ভয় কাজ করত। মানুষের মুখ দেখলে আমি ভয় পেতাম। কেউ ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে মনে হতো ওরা আমাকে মেরে ফেলবে, আর আমি চিৎকার শুরু করে দিতাম। আমি এক অবর্ণনীয় যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছিলাম, আর কেউ আমার কষ্টটা বুঝতে পারছিল না। ডাক্তাররা বলতো আমার অ্যাংজাইটি হচ্ছে। আম্মু জিজ্ঞেস করতেন, কিসের টেনশন? তোর বাগদান তোর পছন্দই হয়েছে। আমি বুঝতাম না কি উত্তর দেব। আজানের সময় হলে আজানের শব্দ শুনে আমার ভয় লাগতো। আমি নামাজ পড়তাম না, শুধু একটা চিন্তায় ঘুরত, হতাশা কাজ করত। আমার মন সবসময় চাইতো আমি মরে যাই। মা যখন আমার মুখ থেকে সব কথা শুনতেন আর অবস্থা দেখতেন, তিনি ভয়ে কেঁপে উঠতেন। তিনি আমার জন্য দোয়া করতেন, ফুঁ দিতেন। আমার বোন আমার কাছে এসে জিজ্ঞেস করত, তুই কি কারো হাতে কোনো খাবার খেয়েছিলি? আমি ওর কথায় প্রচণ্ড রেগে যেতাম। আমার কিছুই মনে ছিল না। একদিন দুপুরে আমার বোন বাগদানের অ্যালবামটা নিয়ে আমার কাছে এলো, আমাকে দেখাতে শুরু করলো। অ্যালবামটা খোলার আগে সে আমার ওপর কিছু ফুঁ দিল।
তারপর আমাকে গরম পানি খেতে দিল। এরপরে এক এক করে ছবিগুলো দেখাতে লাগলো। সে আমার সামনে অ্যালবামটা খুলল, আর তার ভুঁয়ের এতটাই প্রভাব ছিল যে আমি আরামে বসে ছবি দেখতে লাগলাম। সে বারবার আমার হবু বরের নাম নিয়ে বলছিল, দেখ কত সুন্দর লাগছে। আর আমি আমার বোনকে দেখে ভাবছিলাম, হ্যাঁ, এই মানুষটাই তো আমার জীবনের একটা অংশ ছিল। আমি শুধু নড়ে চড়ে বসে আমার বোনের দিকে তাকাচ্ছিলাম। তারপর একটা ছবিতে, যেখানে আমার ক্লোজ আপ শট ছিল, আমি অ্যালবামটা আমার বোনের হাত থেকে নিয়ে বললাম, আমার নেকলেস তো একদম ঠিকঠাকই ছিল। আমার বোন বলল, হ্যাঁ, একদম ঠিকই তো ছিল। আমি ওকে দেখিয়ে বললাম, তাহলে আন্টি আমাকে কেন বললেন তোমার নেকলেস সরে গেছে? আমার বোন সব ছবি ভালো করে দেখে বলল, কোনো ছবিতেই তো তোর নেকলেস জায়গা থেকে সরেনি। বলতো কি হয়েছিল? আমি তাকে পুরো ঘটনা বললাম। আমি জানি না কিভাবে আমার স্মৃতিশক্তি তখন আমার মাথায় ভর করেছিল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোর চুল ছিঁড়ে গিয়েছিল? আমি বললাম, হ্যাঁ, যখন তিনি আমাকে নেকলেস ঠিক করে দিচ্ছিলেন তখন কিছু চুল ছিঁড়েছিল। এরপর আমার বোনের মুখটা দেখার মতো হয়েছিল। সে উঠে গিয়ে মাকে বলল, মা, এর কোনো ডাক্তারের দরকার নেই, একে আলেমের কাছে নিয়ে যাও। জানা গেল যে আমার ওপর জাদু করা হয়েছে, আর মাত্র 3টা চুল দিয়ে এই জাদু করা হয়েছিল, যেন আমি কখনো সুখী হতে না পারি, আমার বিয়েটা ভেঙে যায়। প্রায় 2 মাস আমার নুরানি চিকিৎসা চলল। চিকিৎসার শুরুতে আমার অবস্থা এত খারাপ হয়ে যেত যে এক মুহূর্ত শান্তি পেতাম না। আমি দাঁড়িয়ে থাকলে মনে হতো বসে পড়ি, বসে থাকলে মনে হতো শুয়ে পড়ি। ভাবতাম হয়তো শুয়ে পড়লেই শান্তি আসবে। তারপর আমি বিছানায় শুয়ে পড়তাম, তখন আমার মন ছটফট করত। আমি উঠে দাঁড়াতাম, কখনো দ্রুত পায়ে হাঁটতাম, কখনো ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুতাম। আমার সারা শরীরে যেন আগুন জ্বলছিল। এতটাই কষ্টে আমার দিন কাটছিল যে একদিকে জাদুর প্রভাব কাটানোর চিকিৎসা চলছে, আর অন্যদিকে আমার অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। কিন্তু আমাদের বলা হয়েছিল ধৈর্য ধরতে হবে, সহ্য করতে হবে। যে দোয়া তারা শিখিয়েছিলেন তা একটানা পড়তে হবে, না হলে চিকিৎসা মাঝপথে থেমে যাবে। আম্মা, আব্বু, আমার বোন, আমরা সবাই মিলে এই চিকিৎসার পেছনে লেগেছিলাম। আমার বোন একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে আমার ভগ্নিপতিকে কিছু জানায়নি। সে কিছুদিন আম্মুর অসুস্থতার অজুহাত দিয়ে আমাদের বাড়িতে এসে আমাদের সঙ্গে থেকেছিল। সে তখন আমাকে অনেক সাহায্য করেছিল, না হলে আমি হয়তো ভেঙেই পড়তাম। আমার মধ্যে দোয়া পড়ার মতো সাহস ছিল না। আব্বু বাড়িতে দোয়া পড়তেন, আমার উপর ফু দিতেন, আর আমাকে কোরআন পড়তে বসাতেন। ধীরে ধীরে আমি ভালো হতে শুরু করলাম, কিছুটা স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে শিখলাম। তখন আমি জীবনের মানে বুঝতে পারলাম। আমি বিছানা থেকে উঠলাম, আমার হবু বরের কথা মনে পড়তে শুরু করলো। যেই অ্যালবাম আমি দেখতেই চাইতাম না, এখন দিনে বারবার সেটা খুলে দেখতাম। আমি খুব কাঁদতাম। 2-3 বার ফোন করেছিলাম, কিন্তু ওপাশ থেকে একদম শীতল সাড়া পেয়েছিলাম। আমার আব্বু খুবই বুদ্ধিমান আর বিচক্ষণ মানুষ ছিলেন, কিন্তু যখনই কথা বলতেন অনেক গভীর কিছু বলতেন। একদিন আব্বু একা বসে বোনকে জিজ্ঞেস করলেন, আমাদের সন্দেহ তো ওই জাদু টাতুর দিকে যায়নি, তুই কিভাবে বুঝলি এসব? যদিও আমাদের বাড়িতে আলহামদুলিল্লাহ এখনো কিছু হয়নি, সে মুখ নিচু করে বলল, আমার বড় ননদ জাদু করায়। সে তার আটকে থাকা কাজগুলো প্রায়ই কারো কাছে জাদু দিয়ে করিয়ে নেয়। যখন রাবিয়া 2 বার আমার ননদের ছেলের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল, তখন আমার শ্বশুর বাড়ির লোকদের আচরণ দেখে আমি কিছুটা আঁচ করতে পেরেছিলাম। তারপর আমার স্বামীর এক দুঃসম্পর্কের কাজিন আমাকে তাদের সম্পর্কে কিছু কথা বলেছিল। সে আমাকে সাবধান করে দিয়েছিল যে আমার বড় ননদ থেকে একটু দূরে থাকতে, কারণ সে খুবই হিংসুটে আর কৃপণ মহিলা। আমি তোমাদের সবাইকে এই কথা জানানোর সুযোগ পাইনি, কারণ এইসব কথা আমি রাবিয়ার বাগদানের কিছুদিন আগে জানতে পেরেছি। আর তারপরেই সব চুপচাপ ওরা আমার বোনের ওপরে প্রতিশোধ নিয়েছে। রাবিয়ার স্বাস্থ্য দেখে আমি আগে বুঝতে পারিনি তার কোনো সমস্যা হয়েছে, কিন্তু ওই দিন সে নেকলেসের ব্যাপারটা আমাকে বলল, আর আমার সন্দেহ তখনই হলো। এসব শুনে আমার বাবা বললেন, হায় আল্লাহ, তুই কাদের সঙ্গে জড়িয়ে পড়লি মা? শুরু থেকেই ওই লোকগুলোকে আমার ভালো লাগেনি। দেখ, আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি রাবেয়ার শ্বশুরবাড়ির লোকজন ঝামেলা করে, তাহলে সম্পর্কটা এখানেই শেষ করে দিতে হবে, কারণ আমরা অনেক দিন ধরে তাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি। আমরা নিজেদের সমস্যায় এত ব্যস্ত ছিলাম, তারাও ঠিকমতো খোঁজ খবর নেয়নি। আমার মেয়েরা আমার জন্য বোঝা নয়।
আমিও বুঝতে শুরু করেছিলাম আমার সাথে আসলে কি হয়েছিল। আলেম সাহেব আমাকে বিশেষভাবে সতর্ক থাকার কথা বলেছিলেন, কিছু বিশেষ দোয়া দিয়েছিলেন যা আমাকে পড়তে হয়েছিল, আর আমি সেগুলো পড়েছিলাম। তারপর আমি আমার হবু বরের সাথে যোগাযোগ করলাম। সে আমার কাছে কিছু অভিযোগ করল। আমিও বুঝতে পারছিলাম যদি আমি তার জায়গায় থাকতাম সেটাই করতাম। তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম, সম্পর্কের শুরু থেকে শেষ পর্যন্ত, এমনকি জাদুর কথাও। সে বুদ্ধিমান ছিল, বিষয়টা বুঝতে পারল। আমি ভাবছিলাম যদি সে আমার কথা না বোঝে তাহলে এই মুহূর্তেই সম্পর্কটা শেষ করে দেব, আর এগোনোর কোনো মানেই হয় না। আমি তাকে স্পষ্টভাবে বললাম, এখন সিদ্ধান্ত তোমার, চাইলে সম্পর্কটা শেষ করতে পারো, চাইলে চালিয়ে যেতে পারো, কারণ এই সব কিছুর মধ্যে আমার কোনো দোষ নেই। আপনারা নিশ্চয়ই ভাবছেন সে কি সিদ্ধান্ত নিয়েছিল। হয়তো এটাই আমার ভাগ্য ছিল। আমরা আজও একসাথে আছি, আলহামদুলিল্লাহ। একটা সুন্দর জীবন কাটাচ্ছি। একসময় অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ আমাদের সাহায্য করেছেন, আর আমি সেসব ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। এই বলে রাবেয়া আপু ওনার ঘটনা শেষ করেন। প্রিয় লিসেনার্স, হয়তো সব ঘটনা অত্যধিক ভয় বা ব্রুটাল হয় না, কিন্তু রাবেয়া আপুর জায়গায় নিজেকে কল্পনা করুন। আমাদের আশেপাশে এমন অনেক বোন আছেন, ভাই আছেন, যারা প্রতিনিয়ত এই সমস্ত সমস্যায় ভুগছেন। রাবেয়া আপু তার ঘটনা শেষ করেছেন, সাবিতও শেষ করেছেন লেখা। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা পরবর্তী একটা ঘটনায় যাব। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আমাদের, এবং ভালো লাগবে প্রতিটা মুহূর্ত। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। সালাম নিবেন রাসেল ভাই, বেশ কয়েক বছর ধরে আপনাকে শুনছি। যে দুটো ঘটনা আপনার সাথে শেয়ার করার উদ্দেশ্যে লিখছি, এটা ঘটার অনেক আগে থেকেই আপনার শোগুলো শুনছি। প্রথম ঘটনাটি বলার আগে একটা কথা বলতে চাই। ঘটনাটা একসাথে ৮-৯ জনের সাথে একই জায়গায় ভিন্ন ভিন্নভাবে ঘটা, এবং কিছু কানেক্টেড মোমেন্টস। আমার দ্বিতীয় ঘটনাটি আমার আপন চাচার সাথে ঘটা, যিনি বেঁচে নেই। ঘটনাটি আমার পরিবারের এক সদস্যের মুখ থেকে শোনা, অবিশ্বাস্য এবং খুবই মর্মান্তিক। পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। 2018 সাল ডিসেম্বরের 19 বা 20 হবে। আমরা আমাদের এরিয়াতে কিছু সাইকেলিস্ট মিলে একটা গ্রুপ খুলেছিলাম সেই বছর। পড়াশোনার অন্যান্য কাজের মাঝে আমরা প্রায় 2-3 মাস পর পর ট্যুরে যেতাম, সাইকেলে জেলা ভ্রমণ আর কি। তো ডিসেম্বরে আমরা প্ল্যান করেছিলাম আমরা এবার দক্ষিণে যাব, মানে বরিশালের দিকে। আমার নিজের বাড়িও বরিশাল বিভাগেই। আমাদের টার্গেট ছিল দ্বীপ অঞ্চলে বছরের শেষ সময়টা পার করা। বেশ কটা জেলা হাতে নিয়েই বের হয়েছিলাম ঢাকা থেকে। আমরা টোটাল ছিলাম 9-10 জন, প্রত্যেকেই সাইকেলিস্ট। আর নোয়াখালীর চর হাতিয়া ছিল আমাদের প্ল্যান করা ম্যাপের একদম শেষ গন্তব্য। তার আগের পয়েন্টটা ছিল মনপুরা দ্বীপ। এবার যাচ্ছি ঘটনায়। আমরা মনপুরা দ্বীপ যাবার পর দ্বীপের মোটামুটি বড় একটা অংশ একদিনেই চষে ফেললাম। যেহেতু আমাদের সাথে সাইকেল ছিল এবং ব্যাকপ্যাক ছিল, এবং সেটা হোটেলে রাখা ছিল, এবং হোটেলটা বাজারের মধ্যেই। হয়তো অনেকে চিনবেন যারা গিয়েছেন ওখানে। সারাদিন ঘোরাঘুরি করে আমাদের প্ল্যান ছিল সন্ধ্যার পর নদীর পাড়ে খোলা জায়গায় বারবিকিউ করা। আসলে প্ল্যানটা হঠাৎই হয়েছিল। সাইকেল নিয়েই আমরা নদীর পাড় ঘেঁষে একটা মাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম বিকেলের দিকে। জায়গাটা মূল বাজার থেকে প্রায় 1-1.5 কিলোমিটার বাইরে। ওখানে হঠাৎ একটা দোকান পাই যেটার আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে অন্য কোনো দোকান ছিল না। নদীর একদম কাছেই সুন্দর গোছানো একটা চায়ের দোকান, গ্রামের ছোট মুদি দোকানগুলো যেমন হয় আর কি। আমরা বেশ মুগ্ধ হয়ে যাই এরকম একটা নদীর পাড়ে সুন্দর একটা প্লেসে
একটা দোকান দেখে। দোকানটির ছবি আমি আপনাকে পাঠিয়েছি। ওখানে চা খেতে খেতে প্রকৃতি উপভোগ করতে করতেই সবাই মিলে ঠিক করলাম এই দোকানের পেছনের খোলা জায়গাতেই বারবিকিউ করব। দোকানদার চাচার সাথেও বেশ ভালো সম্পর্ক হয়ে গেল আমাদের। বারবিকিউয়ের জন্য মুরগি আর মশলা কিনতে 3 জনকে পাঠানো হলো বাজারে। ওখানেই একজন ভাইয়ের সাথে আমাদের কথা হয় চায়ের দোকানে। তিনি আমাদের আনা মুরগি নিজ বাড়িতে নিয়ে কেটে মশলা দিয়ে রেডি করে আমাদের সাহায্য করলেন। নদীর পাড়ে আগুন জ্বালাতেও বেশ বেগ পেতে হচ্ছিল। ততক্ষণে সন্ধ্যা। ভাই আমাদের সবকিছু রেডি করে দিয়ে চলে গেলেন নিজের বাইকে। আলো আস্তে আস্তে কমছিল, কিন্তু কেন যেন আমাদের কাজগুলো এগোচ্ছিল না। আমরা বেশ আয়েসিভাবেই আরো 1 ঘন্টা কাটিয়ে দিয়েছি। ততক্ষণে রাতও হয়ে যাচ্ছে। ডিসেম্বর মাস। এদিকে মাংস পোড়ানোর মতো ইনাফ আগুনও হচ্ছিল না ঠিক মতো। সব মিলিয়ে আমরা ঠিক করি জানে না, গ্রাম অঞ্চলে এমনিতেই অল্প রাত মানেই অনেক রাত। আমাদের সাথের একজন মেম্বারের হঠাৎই ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়। হোটেল বেশ দূরে, আবার আমরাও একটু গা ছাড়া ভাব করছিলাম। নাম প্রকাশ করছি না। ও ঠিক করে যে নিজেই হোটেলে যাবে, যেহেতু সাইকেলটায় হেডলাইট লাগানো ছিল এবং হেলমেট কিট ছিল সাথেই। আমরা তবুও রাজি হইনি। গ্রামের পথ, রাস্তায় আলো নেই, কুয়াশার মধ্যে একা ছাড়ার প্রশ্নই আসে না। শেষ পর্যন্ত ঠিক হয় ওর সাথে আরো 2 জন যাবে। তারপর ওরা 3 জন রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। এদিকে আমরা আরো কিছুক্ষণ থাকার পর আস্তে আস্তে উঠতে শুরু করি। আমরা তখনও 6 জন নদীর পাড়ে। তো সাইকেল নিয়ে একসাথে একটু এগোনোর পর মনে পড়ে আমার একটা হুডি চায়ের দোকানে ফেলে এসেছি। যদিও গায়ে আর একটা জ্যাকেট ছিল। দোকান বন্ধ ছিল বিধায় ভাবলাম সকালে এসে নিয়ে যাব। আমি একটু আমার পজিশনটা ক্লিয়ার করি। রাস্তাটা ছিল মাটির, বেশ সরু, দুপাশে নিচু খাদের মতো জায়গা। শুধুমাত্র রাস্তাটাই মাটি ফেলে উঁচু করা। আমরা লাইন মেনটেন করে এগোচ্ছিলাম। কয়েক হাত সামনেই একটা ছোট্ট ব্রিজের মতো, লম্বায় প্রায় 3-4 ফুটের মতো হবে, কিন্তু ওঠার সময় ঢালটা একটু উঁচুই বলা যায়। একে একে 3 জন পার হলাম। তারপর আমি উঠে পার করে সাইকেলটি নিয়ে রাস্তার ডান পাশে দাঁড়াই পানি খাওয়ার জন্য। রাস্তাটার প্রস্থ ছিল 6-7 ফিটের মতো। আমি ডান পাশে দাঁড়িয়েছিলাম কারণ আমাদের দেশের রাস্তার বাম পাশ দিয়ে চলাচল করা হয়, আর পিছনেই একটা উঁচু রাস্তা। যে কোনো সাইকেল বা রিকশাই ঢালু জায়গায় কন্ট্রোল করা একটু টাফ। তারপর মাটির রাস্তা, অন্ধকার। সুতরাং আমি ডান পাশে দাঁড়ালে অ্যাক্সিডেন্টের ভয় নেই, কারণ পেছন থেকে সাইকেল আসলেও বাম দিক থেকে আসবে। কিন্তু তা হয়নি। আমার পেছনের দিকে এসে জোরেই ধাক্কা মারে পরের জন। আমি কন্ট্রোল হারিয়ে খাদের দিকে ঝুঁকে পড়ি। 1 পা মাটিতে, 1 পা খাদের দিকে। হাত দিয়ে সাইকেলটা আঁকড়ে ধরে কয়েক সেকেন্ড সামলানোর চেষ্টা করি। ততক্ষণে ও আমার জামা টেনে ধরে। যার সাথে ধাক্কা লাগে সে। অল্পের জন্য বাঁচি, কিন্তু ততক্ষণে আমার আতঙ্কের সীমা ছাড়িয়ে যায়, কারণ যে খাদে আমি পড়তে যাচ্ছিলাম সেখানে একটা নোঙর রাখা ছিল। আমাকে আর 1 সেকেন্ড দেরি করে ধরতে গেলে ততক্ষণে আমার বুকের ভেতরে সেই নোঙরটি ঢুকে যেত। আমি ওকে জিজ্ঞেস করি কেন আমি রাস্তার বাম পাশে থাকার পরেও ও হেডলাইট অন করেও আমার সাথে ধাক্কা খেলো। ওর উত্তর আমাদের সবাইকে হতবাক করে দেয়। ও নাকি খেয়ালই করেনি আমি সামনে ছিলাম, অথচ এরকম সচরাচর হয় না। আমরা সাইকেলে বিভিন্ন ঝুঁকিপূর্ণ রাস্তায় রাইড করি এবং আমরা অভ্যস্ত। আমাদের এ ধরনের ভুল হবার কথা না, তবুও ভুল তো ভুলই। কিছু মাথায় না নিয়ে আবারও এগোনো শুরু করলাম। কিছু দূর যাবার পর আমাদের 6 জন 2টো গ্রুপে ভাগ হয়ে যায়। আমি আর আমার আরেক বন্ধুর গ্রুপ, সামনে 4 জনের একটা গ্রুপ। আমরা 2 জন ছিলাম সবার শেষে। বেশ ধীরে ধীরে গল্প করতে করতে আমরা সাইকেল চালাচ্ছিলাম। মেন রাস্তায় উঠেছি আমরা। সামনের 4 জন একটু খেয়াল করতেই দেখি বেশ দূরে চলে গেছে ততক্ষণে। ওরা অনেক স্পিডে যাচ্ছিল। এক সময় আমাদের ডিস্টেন্স অনেক বেড়ে যায়। কুয়াশার কারণেই হারিয়ে ফেলি ওদের। বলে রাখছি, যদিও ধূমপান ক্ষতিকর, কিন্তু আমাদের সেই অভ্যাসটা ভালোই ছিল। তো আমরা 2 জন কিছু দূর এগোনোর পর 4 জনের গ্রুপটাকে পাই। সবাই দাঁড়িয়ে আছে সাইকেল থেকে নেমে, এবং ওদের একজনের হাতে সিগারেট, জ্বলন্ত সিগারেট, কিন্তু খাচ্ছে না। একজনকে দেখি রাস্তার পাশে শুয়ে আছে। 4 জনই এক এক জায়গায় থেমে আছে। আমরা ধরে নিয়েছিলাম আমাদের জন্যই দাঁড়িয়ে আছে। আমরা তাই কিছু জিজ্ঞেস করিনি। আমাদের আসার পর হাতের সিগারেটটা শেষ করে সবাই আবার রওনা দিল, সেই একই সিরিয়ালে। আমি আর আমার বন্ধু সবার পেছনে। রাস্তার বাম দিকে ছিল ক্ষেত, আর তার পাশে নদী, ডান পাশে জঙ্গল। আমি হঠাৎই খেয়াল করি ক্ষেতের উপরে আলো এসে পড়েছে। আমি আগেই বলেছিলাম আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। কোনো বাড়িতে বা রুমে লাইট জ্বালালে রাস্তায় যেরকম আলো পড়ে ঠিক সেরকম। আমি ব্যাপারটা তখনও রিয়ালাইজ করতে পারিনি যে সামথিং ইজ ভেরি রং।
হয়তো সাইকেলে ছিলাম, কনকনে শীত আর সাথে কয়েকজন ছিল বলে আমি আলোর উৎস নিয়ে মাথা ঘামাইনি। আর আমাদের সামনের 4 জন খেয়াল করি খুব স্পিডে যাচ্ছিল। নর্মালি রাতের বেলায় গ্রাম অঞ্চলে এত স্পিডে টানার প্রশ্নই ওঠে না, কিন্তু ওরা খেয়াল করি রীতিমতো রেস শুরু করে দিয়েছে। কথা না বলে আমরা দুজনে সেভাবে এগোই। একসময় আমরা বাজারে চলে আসি, একটা খাবার হোটেলে বসি। যে 3 জন আগেই চলে এসেছিল ওরাও আসে আমাদের কল পেয়ে। সবাই কেন যেন কোনো এক অদ্ভুত কারণে চুপ করেছিল। রাতের খাবার খেয়ে বাইরে এসে চা খাচ্ছিলাম সবাই, তখন আস্তে আস্তে বের হতে থাকে কথা। আমরা পথে যাকে দেখেছিলাম শুয়ে রেস্ট নিচ্ছে রাস্তায়, ও সবার আগে কথা বলল। ওদের গ্রুপে 4 জন ছিল। ও চালাতে চালাতে হঠাৎই খেয়াল করে ওর বাম পাশ দিয়ে একটা বাচ্চা দৌড়াচ্ছে। বাচ্চাটা নাকি একদম কালো বর্ণের এবং বয়স 4-5 হবে। বাচ্চাটার মুখ ছিল সাইকেল আরোহীর দিকে এবং সে হাসছিল, অর্থাৎ বাচ্চাটা সামনের দিকে না তাকিয়ে সাইকেলের স্পিডের সাথে পাল্লা দিয়ে একই গতিতে হাসতে হাসতে দৌড়াচ্ছিল। ও এটা দেখে ভয় পায় প্রচণ্ড। সহ্য করতে না পেরে সবাইকে চিৎকার করে থামতে বলে। ওর সাথে থাকা বাকি 3 জনও বুঝে গিয়েছিল খারাপ একটা কিছু হচ্ছে ওদের সাথে, কারণ এই ঘটনার আগে ওদের সাথে আরেক ঘটনা ঘটে। ওদের 4 জনের মধ্যে 2 জনের হেডলাইট জ্বলছিল, বাকি 2 জনের ব্যাটারি ডাউন ছিল। রাস্তায় নাকি হঠাৎই একজনের লাইট বন্ধ হয়ে যায়, যদি ওর ভাষ্যমতে ওর লাইটটা নাকি একদম নতুন, ট্যুরে আসার আগে কিনে লাগিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে ওর লাইটটাই আমাদের গ্রুপের মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ এবং পাওয়ারফুল। পরে নাকি আবার নিজে নিজেই ঠিক হয়ে গিয়েছিল বাজারে আসার পর। হতে পারে মেকানিক্যাল ইস্যু। লাইট যখন হঠাৎ নিভে গিয়েছিল তখন থেকেই নাকি ওদের খারাপ লাগতে শুরু করে। এর আগে বেশ জন্মনে ছিল সবাই। এর কিছুক্ষণ পরেই বাচ্চার ঘটনাটা ঘটে, কিন্তু খারাপের আশঙ্কা থেকেই আরেকজন সিগারেট ধরিয়েছিল। যে ধরিয়েছিল সে তখন বলেছিল আমাদের ওনাকে কিছু একটা টের পেয়েই সিগারেট ধরায়, শুধুমাত্র আগুন সাথে রাখার জন্য। অনেকেই বলে থাকে যে অশরীরী কিছু, খারাপ কিছু আগুন দেখে ভয় পায়, আগুনের আশেপাশে নাকি এরা আসতে পারে না। এসব শুনে আমাদের মধ্যে সবচাইতে যে ভদ্র এবং ধার্মিক সে বলে ওঠে ওদের 3 জনের গ্রুপ যখন হোটেলের উদ্দেশ্যে সবার আগে রওনা দিয়েছিল তখন ও নিজেও আনইউজুয়াল কিছু টের পেয়েছিল। ওর সামনে ছিল 2 জন সাইকেলিস্ট। ওরা চেষ্টা করছিল ওদের সাথে স্পিড মেইনটেইন করে চালাতে, কিন্তু কিছু একটা ওকে প্রবলভাবে টেনে ধরেছিল। ওদের সাথে স্পিড মেইনটেইন করতে যে এফোর্ট দেওয়ার কথা তার থেকে অনেক বেশি এফোর্ট ওকে দিতে হচ্ছিল, যার কারণে ওরাকে রীতিমতো ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়েছিল এই শীতের মধ্যেও। অথচ বাকি 2 জনকে যখন জিজ্ঞেস করলাম স্পিড কেমন ছিল, তাদের উত্তর ছিল একদমই নর্মাল। কুয়াশা আর গ্রামের রাস্তায় ঘেমে যাওয়ার মতো স্পিড নাকি ওরা ওঠায়নি। এতটুকু শোনার পর আমার আর আমাদের বুঝতে বাকি রইল না কি হয়েছে আমাদের সাথে। আমরা হোটেলে ফিরি। হোটেলের দায়িত্বে থাকা ভাইটির সাথে এই বিষয়টা নিয়ে কথা বলি। সব শোনার পর উনি আমাদের কি বলেছিল জানেন? কাঁচা মাংসের গন্ধে জিনের আগমন। আমরা ভুলেই গিয়েছিলাম যে আমাদের সাথে তখনও মাংসের ব্যাগটা ছিল। আমরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলাম সেদিন যে প্রকৃতি মানুষের ব্যাখ্যা মতে চলে না। আমি নিজেও খুব লজিক্যাল মানুষ, কিন্তু মন পুরায় সেই এক রাতে ঘটা এতগুলো ঘটনা আমাকে এখনো ভাবায়। আমি আতঙ্কিত বোধ করি মনে পড়লেই। একসাথে এতগুলো মানুষের সাথে অবশ্যই ভুল হতে পারে না। সেই মাংস আমরা পরের দিন ঠিকই খেয়েছিলাম। হাতিয়া দ্বীপে গিয়ে হোটেলের সামনেই খেয়েছিলাম সেগুলো। মন পুরার মতো সেই দুঃসাহস করার চিন্তা পরের বার আর মাথায় আসেনি। তারপর চর হাতিয়া থেকে আমরা ঢাকায় ব্যাক করি। এই ছিল ঘটনা। এবার দ্বিতীয় ঘটনা শুরু করছি। আমার দাদাবাড়ি বরিশাল বিভাগের কোনো এক জেলায়। পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে গ্রাম আর জেলার নাম বলছি না। আমার বাবা চাচারা 6 ভাই বোন, 5 ভাই 1 বোন। আমি ছোটবেলা থেকে এমনটাই জেনে বড় হয়েছি, কিন্তু আমার জানায় ভুল ছিল। যখন একটু বড় হয়েছি তখন জানতে পেরেছি আসলে আমার বাবার আরও এক ভাই ছিল। আমাকে বা আমাদের ভাই বোনকে এই ঘটনা কখনো জানানো হয়নি। যাই হোক, আমি সরাসরি ঘটনায় যাচ্ছি। আমার বাবা ভাই বোনদের মধ্যে সবার বড়। তিনি যখন ক্লাস 8-9-এ পড়েন তখন তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট ভাইয়ের বয়স 6-7 বছর। আমার দাদা স্কুলের শিক্ষক ছিলেন, প্রচণ্ড সৎ এবং ধার্মিক একজন মানুষ। তিনি শখ করে একটি বাছুর সহ গাভী পালতেন। গরু মাঠে নিয়ে যাওয়া এবং মাগরিবের সময় ঘরে আনার দায়িত্ব ছিল আমার এই 6-7 বছর বয়সী চাচার ওপর। তখনকার দিনে অল্প বয়সে অনেক দায়িত্ব পালন করতে হতো, যা আমরা ঢাকার মানুষরা বুঝবো না।
যাই হোক, বৈশাখ চলছে তখন। সেদিন দুপুরের পর থেকেই আকাশে মেঘ জমতে থাকে। বাড়ির সামনে একটু খোলা ময়দান, তার সামনে দিয়ে মাটির রাস্তা চলে গেছে। রাস্তার অপর পাশে পুকুর, রাস্তা ধরে কয়েক ফুট এগোলেই ধান ক্ষেত। মাটির রাস্তার মাঝ দিয়ে উঁচু করা, দুপাশে ক্ষেত। ক্ষেতের পানি যাওয়া আসার জন্য পাশ দিয়ে ছোট্ট নালার মতো করা, সেখানে 2-3 ফুটের মতো পানি। তো আকাশে মেঘ দেখে আমার দাদি সেদিন একটু আগেই সেই চাচাকে গরু নিয়ে আসতে পাঠান। চাচা যখন গিয়েছে তখনও মাগরিবের আজান দেয়নি। বাড়ির সবাই যে যার মতো ব্যস্ত ছিল। একসময় প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। সবাই তখন ঘরের মধ্যেই আশ্রয় নেয়, কিন্তু ভুলে যায় সেই ছোট্ট ছেলেটার কথা, যাকে গরু আনতে পাঠানো হয়েছিল। সারা রাত প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। এত ঝড় যে বাইরে যাবার মতো অবস্থা ছিল না। রাত গভীর হতে থাকে। একটা সময় ঝড় কমে আসে। বাড়ির সবাই মিলে তখন সেই ছেলের খোঁজে বের হয়। চারপাশ ভয়ানক অন্ধকার, সবার হাতেই হ্যারিকেন, টর্চ। বাড়ির আশেপাশে পুকুর পাড়, পাশের জঙ্গল, কিছুই বাদ যায়নি। কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তাকে। হঠাৎই ক্ষেতের পাশ থেকে কেউ একজন চিৎকার করে ডাকতে থাকে সবাইকে। সবাই ছুটে যায়। তারপর তারা দেখে সেটা এতটাই ভয়ঙ্কর যে এই স্মৃতি মোটামুটি পরিবারের কেউই মনে রাখতে চায় না। ক্ষেতের পাশের যে পানির রাস্তাটা গেছে, সেখানে উল্টো করে মাটির মধ্যে গাঁথা অবস্থায় তাকে পাওয়া যায়। মাথা থেকে বুক পর্যন্ত পানির নিচে নরম কাদামাটির মধ্যে গাঁথা, শুধু কোমর আর পা উল্টো হয়ে আকাশের দিকে। এটা দেখার পর কেউই আর স্বাভাবিক থাকতে পারেনি। যাই হোক, এরপর যথারীতি তারা লাশ এনে বাড়ির সামনের উঠোনে রাখে। ততক্ষণে ভোর হয়ে এসেছে। লাশ উঠোনে রাখার কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে লাশের নাক কান দিয়ে অনর্গল রক্ত পড়ছে, যেটা স্বাভাবিকভাবে হবার কথা না। সবার কষ্ট আর ভয় দুটো একসাথে মিলে প্রচণ্ড শোকাবহ একটা মুহূর্ত ছিল। এই পর্যন্ত আমরা জানতে পেরেছিলাম ঘটনাটা। স্বাভাবিকভাবেই কৌতূহল থেকেই জানতে চেয়েছিলাম তারপর কি হয়েছিল। উত্তর শুনে আমি চমকে যাই। যেহেতু মৃত্যু অপঘাতে হয়েছে, থানা থেকে একটা ঝামেলার ব্যাপার তো থেকেই যায়। কিন্তু বিষয়টা নাকি তখন চাপা দেয়া হয়েছিল। মানে বাড়ির সবাই এবং প্রতিবেশীরা বেশ আতঙ্কিত হয়ে যত দ্রুত সম্ভব কবর দিয়ে ফেলে পুলিশের ঝামেলায় না গিয়ে। এই বিষয়টি নিয়ে যতবারই আমার বাবা আর চাচাদের সাথে কথা বলতে চেয়েছি বা জানতে চেয়েছি, কেউই কখনো স্বস্তি বোধ করেননি, এখনো করেন না। আমি জানি না কেন। হয়তো ছোট ভাইয়ের এভাবে মৃত্যু তাদের যন্ত্রণা দেয়, অথবা হয়তো সেই অমীমাংসিত ভয়ঙ্কর রাতের স্মৃতি কেউ আর মনে করতে চায় না। খুব জোর তাই আর করিনি, কারণ আমি জানি আমার পরিবারের এরকম কিছু ঘটনা আছে যেগুলো বলতে গেলে হয়তো অনেক সময় নিয়ে ফেলা হবে। আমি নিজে এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। মজার ব্যাপার হচ্ছে সবগুলোই একটি আরেকটির সাথে সামহাউ লিঙ্কড। এই ছিল আমার ঘটনা। যদি কখনো সম্ভব হয় তাহলে এই ঘটনার লিঙ্ক ধরেই পরের ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করব। ইতি। তারপরে তিনি তার নাম দিয়েছেন, ঠিকানা দিয়েছেন, ফোন নাম্বারটি দেননি। যদি দিতেন তাহলে হয়তো আমি সরাসরি যোগাযোগ করতাম। যাই হোক, আমি আশা করব আপনাকে ইমেল পাঠাবো, আপনি সেই ইমেল পড়বেন এবং আমাদের সাথে আবারও যোগাযোগ করবেন। আপনি ভালো থাকবেন। এত বড় একটা ঘটনা, এত সুন্দর একটা ঘটনা লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভিতরে রোজ এভাবেই আসে। Booth.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। একদিন করে আমরা এগিয়ে যাচ্ছি নতুন বছরের দিকে। আর এই নতুন বছর আমাদের সবার জন্য আনন্দময় হোক, সেই প্রত্যাশাই রাখি। আমরা এখন চলে যাব সরাসরি আরও একটি ঘটনায়, এবং এটি একটি অডিও ক্লিপ। কিন্তু এই অডিও ক্লিপটি আমি বলছি আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুগণ। আমি সিফাত সাইদ, লিভারপুল প্রবাসী, একজন বাংলাদেশি ডেটা ইঞ্জিনিয়ার।
আমি গত অডিও ক্লিপে আপনাদেরকে আমার নানার বাড়ি সীতাকুণ্ড শেখপাড়া কেন্দ্রিক কিছু দুটো ছোট ছোট ঘটনা বলেছিলাম, যেগুলো হয়তো বা তেমন একটা ভয়ঙ্কর নয়, তবে অলৌকিক কিছু ছিল। আর আজকে আমি আপনাদের সাথে আমার নিজের বাড়ি হালিশহর আব্দুলপাড়ার আমাদের যে বাড়িটা, সেটাকে কেন্দ্র করে কিছু ছোট ছোট ঘটনা বলবো। আশা করি এগুলো আপনারা মজা পাবেন। এগুলো মোটামুটি কিছুটা ভয় না লাগলেও চিন্তা করার মতো বিষয়। তো রাসেল ভাই, প্রথমেই বলি, আমাদের এই বাড়িটা আমাদের দখলে আমার পরদাদা অর্থাৎ আমার দাদার বাবার আমল থেকেও আমাদের দখলে থাকলেও আমরা এখানে মূলত স্থায়ীভাবে বাড়ি করেছি 30 বছর আগে। যেহেতু আমার পরদাদা ছিলেন ব্রিটিশ নেভির একজন অফিসার, এবং আমার দাদা চাচারাও পরবর্তীতে পাকিস্তান নেভি এবং বাংলাদেশ নেভিতে সার্ভিস দিয়েছেন। তো যার কারণে আসলে সরকারি কাজের কারণে বিভিন্ন জায়গায় পোস্টিং এর কারণে আমরা আসলে পাকা বাড়িটা একটু দেরিতেই করেছি। তো যা হোক, আসলে আমরা যখন পাকা বাড়ি করতে যাচ্ছিলাম এই এলাকাটাতে, তখন আশপাশ থেকে প্রতিবেশীরা সবাই বলছিল যে তোমাদের এই জায়গাটাতে তো একটু সমস্যা আছে, তোমরা জানো এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটে, অতি প্রাকৃতিক কিছু, এখানে কি আসলে পাকা বাড়ি করাটা এভাবে ঠিক হবে? সেখানে তোমাদের তো কোনো প্রবলেম হতে পারে। আসলে ভাই, আমি এটা বলবো না যে আমরা মানে জিনে বা এইসব জিনিসে বিশ্বাস করি না, কারণ যেহেতু আমরা প্র্যাকটিসিং মুসলিম, সেহেতু আমরা এগুলোতে বিশ্বাস করি। তবে আমরা ভেবেছিলাম মানুষজন হয়তো বা হিংসে করে বলছে, মানে জায়গাটা দখলের জন্য, কিংবা মানে যেহেতু এটা একদম প্রপার একদম এলাকায় ঢুকতেই মানে মসজিদের পাশে একটা জায়গা, তো এই কারণে ভাবছিলাম হয়তো অনেকে চাইছে মানে আমাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে জায়গাটা দখলের জন্য। তা আমরা বললাম যে না থাক, সমস্যা নেই, আমরা তো এগুলোর সাথে ইউজ টুই আছি, আমরা আমাদের পূর্বপুরুষের ভিটা কেন ছাড়বো, আমরা এখানেই বাড়িটা করবো। অনেকে আমাদেরকে বলতে চাইছিল যে আরো ভালো দাম দিয়ে অন্য জায়গায় চলে যেতে পারো, আশেপাশে একই এলাকার ভিতরে, কিন্তু আমরা সেটা করিনি। তো যা হোক রাসেল ভাই, এখানে ঘটনাগুলো আমরা যখন ফাউন্ডেশন দিচ্ছিলাম তখন আমরা খুবই ছোট আসলে। তখন যেটা এখানকার মিস্ত্রিদের কাছ থেকে কিংবা যারা কাজকর্মের দায়িত্বে ছিল বিল্ডিং এ, তাদের কাছ থেকে শুনলাম তারা নাকি লক্ষ্য করছে বিভিন্ন সময় ছোটখাটো জিনিসপত্র থেকে শুরু করে একদম বড় বড় যে কোনো যন্ত্রপাতি দেখা গেল এই মাত্র এক জায়গায় রাখলাম, সেকেন্ডের মধ্যে অন্য জায়গায় চলে যাচ্ছে, বা কিছু কিছু জিনিস নিজে থেকে গায়েব হয়ে আবার নিজে নিজেই ফিরে আসছে। কোনো সময় কারো কথা বলার শব্দ শোনা যায়, বাচ্চাদের খেলাধুলার আওয়াজ শোনা যায়, মহিলাদের নুপুরের আওয়াজ শোনা যায়, হাসির আওয়াজ শোনা যায়, বা কিছু মশলা বাটার মতো ধুমধুম করে দেয়ালে পেরেক মারার মতন এই ধরনের কোনো শব্দ শোনা যায়, কিন্তু আসলে কাউকেই দেখা যায় না। আর সত্যি বলতে রাসেল ভাইয়া, মানে আশেপাশে তখন কোনো বিল্ডিং ছিল না যে যারা মানে এগুলো করবে বা এখান থেকে এই শব্দগুলো আসবে। আমাদের বিল্ডিংটাই তখন আসলে মাত্র উঠছিল করে। এমনকি মিস্ত্রিদের কাছ থেকে এও শুনেছিলাম, যেদিন বাড়ির একতলার ছাদের ঢালাই দেওয়া হচ্ছিল, তখন নাকি ঢালাই দেওয়ার যে মেশিনটা, সেটা মানে এটা তো আসল ভাই 2.5 ঘন্টার একটা জায়গা, দেখা গিয়েছে বাড়ির পূর্ব প্রান্তে থেকে একদম সোজা দক্ষিণ পশ্চিম প্রান্তে চলে গিয়েছে, মানে 2 সেকেন্ডের মধ্যেই কোনো। তো এইরকম দেখে অনেক মিস্ত্রি কাজ ছেড়ে দিয়েছিল। আবার আমরা কিছুদিন কাজ বন্ধ রেখে নতুন মিস্ত্রি দিয়ে, নতুন কন্ট্রাক্টর দিয়ে
কাজ ধরিয়ে কাজ করাতে হয়েছিল। যা হোক, এগুলো ছিল যখন বাড়ি ভিত্তি প্রস্তর স্থাপন করা হচ্ছিল সে সময়কার ঘটনা। এবার আসি আমরা যখন থেকে এখানে বসবাস করা শুরু করি সেই সময়কার আমার নিজের দেখা কিছু ঘটনা বলি। বিষয়গুলো হচ্ছে যেমন, রাসেল ভাই, একদিন দুপুরবেলা আমি ঘুমিয়ে আছি, তখন আমি খুব সম্ভবত মাত্র ক্লাস 8-9-এ পড়ি। যখন ভুট FM তখনও রেডিও ফুর্তিতে আসেইনি, এগুলো তারও বহু আগের কথা। তো যা হোক, আমি যখন ঘুমিয়ে আছি দুপুরবেলা, আমার তখন নোকিয়া N95 একটা মোবাইল আমার জন্য আমার ভাইয়া পাঠিয়েছিল UK থেকে। তো তখন তো মোবাইলটার বেশ ভালোই একটা দাম ছিল, বুঝতে পারছেন রাসেল ভাই, যারা ইউজ করেছে সেই সময় তারা বলতে পারে। তো আমি ঘুমিয়ে আছি, আমার পাশে আমার রুমে বেডের পাশে আমার কম্পিউটার টেবিলটা রাখা এবং তার পাশে আমার পড়ার টেবিলটা রাখা। বলে রাখি, যেহেতু আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের একজন স্টুডেন্ট, আমি ছোটকাল থেকেই আসলে গেমিং এবং কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত কাজের প্রতি আমার আগ্রহ থাকায় আমি আমার পড়ার টেবিলের পাশেই কম্পিউটার টেবিল এবং বেডরুমে সবকিছু একসাথে সেভাবেই সেট করে রাখা। তো আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি আমার মোবাইলটা সবসময় কম্পিউটার টেবিলের উপরে রেখে ঘুমিয়ে যেতাম। আর কম্পিউটার টেবিলটা হচ্ছে ঠিক পশ্চিম দিকের জানালা বরাবর। রুমের উত্তর পাশে আরেকটা জানালা রয়েছে, কিন্তু পশ্চিম দিকের জানালাটা বরাবর আমার মোবাইলটা আমি সবসময় রেখে ঘুমিয়ে যেতাম টেবিলের উপর। তো এটা নিয়ে আমাকে কিন্তু বাসা থেকে বেশ কয়েকবার ডাক দেওয়া হয়েছে যে কেউ যদি জানালা দিয়ে মোবাইলটা নিয়ে যায় কি করবি, মাত্র 2 তলা বিল্ডিং। আর তাছাড়া বুঝে নিতে রাসেল ভাই, তখনকার আমার পুরাতন বিল্ডিং গুলোতে সানশেড একটু বেশ বড় করে সানশেড রাখা হতো, যেখান দিয়ে মোটামুটি একজন মানুষ হেঁটে যাওয়া তো অবশ্যই সম্ভব, চাইলে শুয়ে থাকতে পারবে এমনও সানশেড দেওয়া হতো তখনকার আমলে বিল্ডিং গুলোতে। তো যা হোক, তা আমাকে সতর্ক করলেও আমি কখনো শুনতাম না। আর আমার একটা বদ অভ্যাস ছিল রাসেল ভাই, যে আমি ঘুমানোর সময় সবসময় দরজাটা বন্ধ করে তারপরে ঘুমাই, যাতে কেউ আমাকে ডেকে ঘুম থেকে তুলতে না পারে, বা আমি আমার ইচ্ছে মতন ঘুম শেষ করে তারপরে উঠবো, এরকম একটা টেন্ডেন্সি ছিল আর কি আমার মধ্যে। তো যা হোক, একদিন দুপুরে খেয়ে দিয়ে রাসেল ভাই আমি ঘুমিয়ে আছি, আমি স্বপ্নে দেখছি যে হঠাৎ জানালা অর্থাৎ নেটটা টানা আছে, মসকিটো নেটটা টানা আছে, এখান দিয়ে একটা মহিলার মতন কেউ ঢুকলো, কালো কাপড় পরিহিত, কালো লম্বা ঘন চুল, কিন্তু উচ্চতা খুব একটা যে বেশি তাই না, স্বাভাবিক মানুষের মতন, ধরুন 4 ফিট 8 ইঞ্চি বা এরকম হবে এই গঠনের ফর্সা একজন মহিলা। তিনি কিভাবে জানে বাহির থেকে লাফ দিয়ে আমার জানলা দিয়ে সোজা রুমের ভিতরে এসে পড়লেন, আমার খাটের সামনে এসে বসলেন। বসা থেকে উঠে দাঁড়িয়ে আমাকে বলছেন যে তুমি যে মোবাইলটা এখানে রেখেছো, তোমার মোবাইলটা চোরে নিয়ে গেলে কি করবে, তোমাকে তোমার বাসার মানুষজন এত বলে, এত তুমি তারপরও এগুলো কানে নাও না বা পাত্তা দাও না, এটার কারণে তোমার একদিন বিপদ হবে, দেখবে যখন মূল্যবান কিছু হারিয়ে যাবে তখন ঠিকই আফসোস করবে। এইটা দেখা মাত্রই রাসেল ভাই আসলে এতই ভয় পেয়েছিলাম, আমি সাথে সাথে ঘুম থেকে লাফ দিয়ে উঠলাম। উঠে দেখি যে আসলে কিছু নেই। তা আমি ভেবেছিলাম ভাইয়ের স্বপ্ন তো এরকম দেখতেই পারে মানুষ, এরকম তো মানুষের হয়। তো কিন্তু আমি যেটা শুনলাম রাসেল ভাই, ঠিক আমি ঘুম থেকে উঠার 10 মিনিট পরে শুনি যে আমার এই রুম বরাবর নিচতলায় একতলায় একটা মোবাইল চুরি হয়েছে। ঠিক এই বরাবর পশ্চিম পাশের জানলা থেকে ভাড়াটিয়াদের একটা মোবাইল চুরি হয়েছে। তো এটা কি রাসেল ভাই আসলে একেবারেই অলৌকিক, নাকি মনে করুন আমাদের আশেপাশে যে জিন জাতীয় যারা এই জায়গাটাতে আগে থেকেই ছিল, বসবাস করতো, যাদের কারণে আমাদেরকে এখানে এলাকার মানুষজন পাকা বাড়ি করতে না করছিল,
তাদেরই অস্তিত্বের কোনো প্রমাণ, সেটা বিচার আমি লিসেনারদের উপরেই ছেড়ে দিলাম। বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। তবে ঘটনা এইটা একটা দেখেছি আমি। তারপরে আরেকটা ঘটনা ছিল, এটা রাসেল ভাই যেমন দেখা যাচ্ছে একদিন মাগরিবের নামাজের সময় আমার একটা অভ্যাস আছে যে যখন আমি বাইরে খেলতে যেতাম না অনেক সময়, তখন আমি কি করতাম, আসরের পর থেকে মাগরিবের পর্যন্ত মাঝামাঝি এই সময়টাতে অনেক সময় আমি বাসায় উত্তর পাশের জানালাটা দিয়ে তাকিয়ে থাকতাম, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করতাম। তো তাকিয়ে আছি একদিন এরকম রমজান মাস, দেখতে পাচ্ছি মাগরিবের আজান যখন দিয়েছে ঠিক আমার মতো চেহারা, আমার মতন উচ্চতা, গায়ের রং, গরমের হুবহু দেখতে আমার মতোই একজন লোক নামাজের জন্য তৈরি হয়ে টুপি পরে আমাদের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে যাচ্ছে, কিন্তু তার মুখটা ছিল আমার দিকে ফেরানো এবং সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিল। এবং রাসেল ভাই এই জিনিসটা দেখে এতটাই ভয় পেয়েছিলাম যে আমি এটার সাথে সাথেই আমি আমার আম্মু আব্বুকে বলতে বাধ্য হয়েছিলাম এবং আমার মামা খালাদেরকেও আমি জানিয়েছিলাম জিনিসটা। তো যা হোক, ওনারা বললো যে তুমি ছোট মানুষ, হয়তো বা কোনো ভুল কিছু দেখেছো, আলিফ লালা বা এসব দেখো বিদায়, হয়তো বা একটু মনের ভুল হতে পারে এটা তোমার। তারপরে রাসেল ভাই আর একটা কাহিনী ছিল, সেটা হচ্ছে একদিন ভর দুপুরে দেখি প্রায় 1টা-2টার দিকে, গ্রীষ্মকাল ছিল সেটা, আমাদের বাড়ির সামনে একটা জাম গাছ আছে। তো সেই জাম গাছে দেখি আমার মা উঠে বসে আছে। রাসেল ভাই, আমার মা একজন বয়স্ক মানুষ, যার বয়স এখন 65-র উপরে। তখন 20 বছর আগে একদম কম করে হলেও তো মার বয়স ছিল 45-এর উপরে। আপনি চিন্তা করেন 45-এর উপরে একটা মহিলা আমাদের বাংলাদেশের এই সমাজে, মানে ভর দুপুরে একটা জাম গাছে উঠে বসে থাকবে, এটা বুঝতেই পারছেন যেটা খুবই যায় না এমন একটা ঘটনা বাংলাদেশের পরিবেশের সাথে। তো এটা যে শুধু আমি দেখেছি তাই না, আমাদের আশপাশের আরো কয়েক বিল্ডিং থেকেও দেখেছে এবং আমার খালাও দেখেছে। আমার ছোট খালা, তিনি আমাদের বাসায় ছিলেন তখন, দেখে তিনিও বলেছেন যে এরকম দেখেছি, আপাকে দেখেছি, আপা জাম গাছের উপরে উঠে বসে আছে। দেখে সাথে সাথে আয়াতুল কুরসি পড়তে লাগলাম এবং যত রকমের দোয়া দৌড় করতে পারে। কিন্তু আমরা জানি সে সময় আম্মু কিন্তু পাশের রুমে ঘুমাচ্ছে। আমার বেডরুমের পাশের বেডরুমটাই ছিল আমার আম্মু আব্বুর বেডরুম, তো সেখানে ঘুমাচ্ছেন। কিন্তু একই সময় আবার দেখতে পাচ্ছি আম্মু ওখানে, আম্মুর মতো কেউ একজন জাম গাছে উঠে বসে আছে। এবার আসি তৃতীয় একটা ঘটনায়। এই ঘটনাটা একটু বড় এবং এটাতে আমি বেশ সাফার করেছি এবং এটাতেই সবাই নড়ে চড়ে বসেছিল আমাদের এই বাড়ি নিয়ে। সেটা হচ্ছে, আমি যখন রাসেল ভাই ক্লাস 6-এ পড়ি, তখন একদিন দুপুরবেলা মার সাথে তখন রাসেল ভাই আমি ঘুমের মধ্যে দেখতে পাই কি যে মায়ের বেডরুমের আবার জানালাটা ছিল দক্ষিণে একটা, পশ্চিমে একটা। পশ্চিমে আবার বারান্দা, বারান্দার পরে বারান্দার আগে একটা জানালা। তো যা হোক, দক্ষিণে যে জানালা, আমি ঘুমিয়ে আছি, দেখতে পাচ্ছি দক্ষিণের জানালা দিয়ে খুব শক্তিশালী বিশাল দৈত্যাকার একটা পুরুষ মানুষ এলো। চেহারাটা দেখতে খুবই বিতিকিচ্ছিরি, ভয়ঙ্কর। তো দেখলাম সে আমাকে ঘুম থেকে নিয়ে সোজা গলা ধরে আলগিয়ে তুলে সজোরে আছাড় মারতে লাগলো। ঘরের এই কোনায় সে কোনায়, বিভিন্ন জায়গায়, মনে করেন খাটের কোনায় কিংবা পিলারের কোনায়, যেসব জায়গাগুলোতে আসলে আঘাত পেলে বেশি ব্যথা পাওয়া যায় আর কি, শরীরে বেশি ড্যামেজ হয়, বেশি আপনার রক্তপাত হয়, এই ধরনের জায়গাগুলোতে আমাকে সজোরে আছাড় মারছে কোনো কথাবার্তা ছাড়া।
তো আমি এটা দেখে সাথে সাথে ভয়ে আমার ঘুম ভেঙে যায়, চিৎকার করে উঠে আমি তাড়াতাড়ি আমার আম্মুকে বিষয়টা জানাই। আম্মু তখন আসলে অন্য রুমে ছিল, আমার নানু আর আমার খালার সাথে তেনারা এসেছিলেন আমাদের বাসায়। তো তখন এই ঘটনাটা জানানো হলে নানু একটু চিন্তিত হয়ে পড়েন, খালামণিও চিন্তিত হয়ে পড়েন, সাথে সাথে বিষয়টা আসলে বাবাকে জানানো হয়। এবং জানানো হলে বাবা আসলে তখন সৌদি আরব ছিলেন, তিনি বাংলাদেশ নেভি থেকে ক্যাপ্টেন পদে আসার পরে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে নেন আমার বাবা 99 সালে। চাইলে তিনি হয়তোবা কন্টিনিউ করতে পারেন, কিন্তু ওনার ব্যক্তিগত ভাবে ভালো লাগেনি, হয়তোবা সৌদি আরবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আরো ভালো চাকরির অফার পেয়েছিলেন বিধায় তিনি পরে সৌদি আরবের স্বনামধন্য একটি কনস্ট্রাকশন কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এবং ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়ে চলে যান সেখানে। তো বাবাকে এটা জানানো হলে বাবা আসলে 1 মাস পরেই সাথে সাথে আসেন। এসে তিনি বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আরো কয়েকজন হুজুরের সাথে আলাপ আলোচনা করে, বেশ কয়েকজন হুজুর দিয়ে বারবার আমাদের ঘরটাকে আসলে যে মুসলিম যে ইসলামের রীতি অনুযায়ী শরিয়া অনুযায়ী যেভাবে রুকাইয়া করানো কিংবা ঘর বন্ধ করা, চারদিকে আজান দিয়ে, এসব তো আসলে বাড়ি করার সময় করা হয়েছিল, তারপরও আবারও করানো হয়েছে নতুন করে করিয়ে যা যা করার দোয়া কালাম পরে সবকিছু করলেন। করানোর পরে দেখা গেল তাতেও কোনো কাজ হচ্ছে না। কয়দিন পর পর আমার সাথে এই ঘটনাটা ঘটছে। এরকম আমি দেখতে পাচ্ছি একটা দৈত্যাকার বিতিকিচ্ছিরি একটা মানুষ এসে আমাকে করছে, আমি ঘুমের মধ্যে কষ্ট পাচ্ছি। তো তখন আসলে একজন রাকি শরণাপন্ন হন আমার বাবা শেষ পর্যন্ত। তো উনি বেশ কিছুক্ষণ আমাদের ঘর অবজার্ভ করে, আমাকে অবজার্ভ করে যেটা বললেন যে ওর পিছনে আসলে কোনোখান থেকে ও খেলতে গিয়ে অথবা সন্ধ্যায় দেরি করে ফেরাতে কোনো সময় হয়তো বা অন্য কোনোখান থেকে একটা বদজিনের নজর পড়েছে, সেটা ওর ক্ষতি করতে চাইছে, কিন্তু বারবার আসলে এসেও পারছে না। কারণ হচ্ছে আপনাদের এই বাড়িটাতে আপনারা বাড়ি করার আগে আরো অনেক বছর ধরে, প্রায় 300-400 বছর ধরে এখানে কিছু জিনের বসবাস আছে, ভালো জিনের, যারা প্র্যাকটিসিং মুসলিম টাইপের আর কি, এরকম জিনের বসবাস আছে। এবং তারা আপনাদের আসলে প্রোটেক্ট করে যাচ্ছে বিধায় আপনার ছেলের এখনো পর্যন্ত সেরকম বড়সড় কোনো ক্ষতি করতে পারছে না, কিন্তু তাকে শুধু দূর থেকে ভয় দেখিয়ে যাচ্ছে। আপনারা আসলে মাঝে মধ্যে যাদেরকে দেখেন, আপনাদের যে আমাকে বললো হুজুরে যে তোমরা মাঝে মধ্যে যেমন তোমার মায়ের রূপ ধরে কাউকে দেখো, তুমি নিজের রূপে কাউকে দেখেছিলে, তো এসব যাদেরকেই দেখছো আসলে এগুলো হচ্ছে তোমাদের এখানে বসবাস করা ভালো জিনগুলো। তাদেরকে আসলে তাদের সাথে মাঝে মধ্যে এইভাবে হয়তো তোমাদের দেখা হয়ে যায়, এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই। এদের সাথে আমি আমার কার ইঞ্জিনিয়ার মাধ্যমে এদের সাথে কথা বলে যদ্দূর জানতে পেরেছি, এরা আসলে এই জায়গাটায় তোমাদেরও অনেক আগে থেকে প্রায় 400 বছর ধরে এখানে বসবাস করে আসছে বংশ পরম্পরায়, আর তারা এই জায়গাটা ছেড়ে যেতে চায় না। তারা বলেছে যে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, শুধু আমাদেরকে এখানে থাকতে দিলেই হবে। আমরা মাঝে মধ্যে হয়তো তোমরা আমাদের যাতায়াত হয়তো বা আমাদেরকে দেখতে পাবে, কিংবা আমাদের কোনো কাজকর্মের বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাবে, কিন্তু এর চেয়ে বেশি কোনো ক্ষতি হবে না, বরঞ্চ আমরা তোমাদেরকে বংশ পরম্পরায় প্রোটেক্ট করে যাব তোমরা যদি আমাদেরকে থাকতে দাও করো। আর যদি আমাদেরকে থাকতে অসুবিধা করো তখন আমরা তোমাদের ক্ষতি করতে বাধ্য হব। তো এই কথাটা শোনার পরে আসলে আমরা তখন ভাবলাম যে থাক, যেভাবে আছে তারা তাদের মতন থাকুক, আমরা আমাদের মতন থাকি। আবার আসি আবার মূল ঘটনায়, যে আমাকে যে একটা বদজিনের যে আক্রমণের কথা বললাম, ঘুমের মধ্যে সবসময় দেখতে পাচ্ছি, করতে পারছি,
তো এগুলো নিয়ে আমি সবসময় ছোটকাল থেকে রাসেল ভাই নামাজ কালাম পড়ে, দোয়া কালাম পড়ে আমি সবসময় আল্লাহর কাছ থেকে মুক্তি চেতে করতাম। তো 6 থেকে শুরু করে 10 পর্যন্ত 4 বছর আমি এটা মানে পুরো সাফার করেছি। আর বলে রেখেছিল ভাই, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকেই কিন্তু আসলে অর্থাৎ ক্লাস 10 শেষ করেছি, তখন থেকেই ভূত.com এর ভূত FM এর যাত্রা শুরু। তো আমি একদিন দুপুরে দেখতে পাই আবার অ্যাজ ইউজুয়াল এসেছে, কিন্তু এবার আমি কিন্তু সেদিন আমার রুমে ঘুমাচ্ছিলাম, আম্মুর রুমে না, যেহেতু তখন আমি বেশ বড় হয়ে গিয়েছি ক্লাস 10-এ। তো আমি যখন ঘুমাচ্ছি দুপুরবেলা দেখতে পাচ্ছি আমাদের বাগানে আমি ঘুরছি, আর সেই বড় পুরুষ মানুষের মতন দৈত্যরূপী যেই জিনিসটা সেটা এসেছে বাগানে, আমাকে আবারও গলায় ধরেছে আছাড় দেওয়ার জন্য। আমি দেখলাম কি সেদিন সে সামহাও আমাকে আছাড় দিতে গিয়ে পারছে না, আলগাতে পারছে না। তখন আমি তার হাতটা ধরলাম, আমার বাম হাত দিয়ে তার হাতটাকে ধরলাম, ধরে উল্টা আমি তাকে একটা আছাড় দিলাম। এবং তারপর থেকে আর কোনোদিন আমি সেই জিনটাকে বা সে দেখিনি কখনো, আর এরকম ধরনের মানে এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখিনি। অন্যান্য হয়তো দেখেছি, কিন্তু এই একই স্বপ্ন আর কখনো আমি দেখিনি। এবং এটা থেকেও পরে আমরা জানতে পারলাম যে আসলে মানে এটা হয়তোবা তোমাদের যে ভালো জিনগুলো আছে তাদের সাহায্যে আস্তে আস্তে হয়তো তোমার ভিতরে একটা মনের যে শক্তি সঞ্চার হয়েছে বা সাহস সঞ্চার হয়েছে, সেখান থেকে হয়তোবা এরকম কিছু হতে পারে, এরকম পরে জানতে পেরেছিলাম। এছাড়াও রাসেল ভাই আমরা আরো অনেক কিছুই দেখেছি, যেমন বাসায় হঠাৎ করে মানে দেখা গেল যে আমি আমার রুমে কম্পিউটারে কাজ করছি, একই সময় আমার মা দেখতে পাচ্ছে মোবাইল নিয়ে তিনার রুমে ব্যস্ত আছেন বা কোরআন শরীফ পড়ছেন, দেখে যাচ্ছে যে মানে আমি সেখানে দাঁড়িয়ে মোবাইল টিপছি। তো তখন মা জিজ্ঞেস করলো, কি রে তুই এখানে মোবাইল টিপছিস কেন? আমি কোরআন শরীফ পড়ছি, তুই দেখছিস না? তুই তোর রুমে যা। মা এটা বলে আবার আমার রুমে আসলেন, দেখলেন মানে সেখানে আমি বসে আছি, অর্থাৎ আমি সেখানে যাইনি। পরে দেখা গেল এটা বাসার অন্য কোনো সদস্য কাউকে যখন জিজ্ঞেস করা হলো যে মানে যে সিফাত কি এখানে ছিল, আমার রুমে এসেছিল, বললাম না, কই সিফাতকে তো দেখলাম সে তো কম্পিউটারে বসেই কাজ করছে, তো কিন্তু ওকে তো ওখানে যেতে দেখিনি, আপনি কিভাবে ওকে দেখলেন? তখন মা বললেন, আচ্ছা বুঝেছি, আসলে কি দেখেছি, যা দেখেছি এরকম। তারপরে রাসেল ভাই আরো একটা ঘটনা হলো, যেমন আমরা করোনার সময় যখন দেখা গেলো বাবা আমাদের সবাইকে নিয়ে নামাজ পড়তেন, আমরা জামাতে নামাজ পড়তাম, তখন কখনো বাবা নামাজ পড়াতেন, কখনো আমি পড়াতাম। তো তখন আসলে বাবা রিটায়ার করে সৌদি আরব থেকে মানে পার্মানেন্টলি বাংলাদেশে চলে আসেন। তারপরে আমরা যখন নামাজ পড়ছি আমাদের মনে হতো যে আমাদের পিছনে দাঁড়িয়ে আরো কেউ নামাজ পড়ছে, আমরা একা নামাজ পড়ছি না। চাইলেও মনে করেন কাতারে মানে একটা জায়গায় ফাঁকা রেখে দিতে হচ্ছে, সেখানে মনে হচ্ছে যেন কারো সাথে গায়ে বাড়ি খাচ্ছে বা মানে যেতে পারছি না, এমন একটা বিষয়। তো এইগুলো জিনিসগুলা যখন আমরা অবজার্ভ করি বাবাকে বলি, তো বাবা বলে যে তোমরা তো জানোই এখানে যে আমরা একা নাই, বাড়িতে আমরা ছাড়াও আর অনেকে আছে, তাদেরই হয়তো স্পর্শ অনুভব করেছো অদৃশ্য হয়ে, তারা হয়তো বা আমাদের সাথে নামাজ আদায় করছে, এমন কিছু হতে পারে। এবং এই জিনিসটা আসলে ভাই আরো একবার ছোটবেলায় আমি যখন ক্লাস 4-এ ছিলাম, বাবা কিছুদিনের জন্য ছুটিতে এসেছিলেন নেভি শিপ থেকে, তখন এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি আর বাবা জামাতে নামাজ আদায় করছিলাম, আমার মনে হলো যে আমার পাশে দিয়ে কেউ রুকু সেজদা করছে, তখন আমি বাবাকে বললাম যে বাবা এমন কিছু একটা দেখতে মানে অনুভব করতে পারছি। বাবা বললো যে হ্যাঁ এইখানে এগুলো আসলে আছে, এরকম কিছু আমাদের সাথে,
কিন্তু এগুলো তুমি বড় হলে বুঝতে পারবে, এখনো তোমার সেটা বোঝার মতন ততটুকু ক্ষমতা নেই। তো এই ছিল রাসেল ভাই আসলে আমার মানে ছোট ছোট ঘটনাগুলো। মূল কথা হচ্ছে আমাদের বাড়িটাতে আসলে কিছু ভালো জিন আছে যারা আমাদেরও বহু আগে থেকে বংশ পরম্পরায় বসে আছে, এবং তাদের সাথে একটা মনে করেন মিউচুয়াল মানে কি বলবো যে শান্তিপূর্ণ একটা চুক্তির মাধ্যমে আমরা বসবাস করে আসছি, যে তারা আমাদের কোনো ক্ষতি করবে না, বরঞ্চ আমাদেরকে বিভিন্ন অপশক্তির হাত থেকে প্রোটেক্ট করবে। এবং রাসেল ভাই আমরা দেখেছিও যে কেউ আমাদের ক্ষতি করতে আসলে এই বাড়িতে আসলে পারে না, অন্য কোথাও হয়তো বা করতে পারলেও এই বাড়িতে এসে কেউ কখনো আমাদের ক্ষতি করার চিন্তা করলে বা কিছু করতে পারলে কোনো না কোনো ভাবে সেটা সফল হতে পারে না। আর রাসেল ভাই এছাড়াও ধরুন আমার মামা, চাচা কিংবা খালা, ফুফু, দাদিও ছিল এখানে, সবাই কিছু না কিছু দেখেছে। তাদেরগুলো আমি বলতে গেলে ঘটনা অনেক বড় হয়ে যাবে। আমি নিজে যতটুকু দেখেছি সেই ঘটনাগুলোই ছোট ছোট ঘটনাগুলো বললাম। ভালো লাগলে আপনি প্রচারযোগ্য মনে হলে প্রচার করবেন। আর সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের অডিও ক্লিপ এখানেই শেষ করলাম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। বৃহস্পতিবার এবং শুক্রবারের পরে যারা আরও একদিন চান ভয়ের রাজ্যে হারিয়ে যেতে, তাদের জন্যই এই বিশেষ আয়োজন। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। আজকের ঘটনাটি বেশ অদ্ভুত এবং যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা কোনো কিছু জানাতে চান না। ঘটনাটি শুনবেন, শুনে আপনারাই কমেন্ট করবেন, জানাবেন কেমন লাগলো। চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি সবসময় ভালোর দলে থাকেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আপনার কণ্ঠে ভৌতিকতার নান্দনিক অনুভূতি আমাদের দিয়ে যান দশকের পর দশক ধরে। আপনার এবং ভূত.com-এর জন্য শুভকামনা। নাম প্রকাশে অনিচ্ছুক। এরপরে তিনি তার নাম ঠিকানা সবকিছুই দিয়েছেন। তারপরে তিনি লিখছেন, বহুদিন ধরে ঘটনা পাঠাবো করে আর পাঠানো হয়নি, তাই আজ কর্মব্যস্ততার জটিলতা উপেক্ষা করে লিখতে বসলাম। লেখায় ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আপনাদের কাছে আমার সাথে ঘটা একটি কালো জাদু বা কুফরি ঘটনা শেয়ার করব। কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি 2017 সালের। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার শেষ করে সেকেন্ড ইয়ারে উঠেছি মাত্র। এইচএসসি পরীক্ষার জন্য আর বেশি সময় নেই ভেবে বন্ধুরা মিলে ঠিক করলাম প্রপার কোচিং নিতে হবে। যেমন ভাবনা তেমন কাজ। এলাকার ভালো একটা কোচিং সেন্টারে সবাই মিলে আমরা ভর্তি হলাম। যথারীতি কোচিং শুরু হয়ে গেল। কোচিংয়ে আরো অন্যান্য কলেজের নতুন বন্ধুরাও যুক্ত হলো। চলতে চলতে এক সময়ে কোচিংয়ে একটা মেয়েকে আমার ভালো লাগে। সঙ্গত কারণে আমি তার নাম বলতে চাচ্ছি না। তার সাথে আমার বন্ধুত্ব হয়। আমি যখন তাকে পছন্দ করি জানাতে যাই, সে তখন সরাসরি না করে দেয়। পরবর্তীতে আমি জানতে পারলাম সে অন্য কাউকে পছন্দ করে। এটা শুনে আমার মাথা খারাপ হয়ে যাওয়ার উপক্রম। আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। এভাবে চলতে থাকে সময়। হঠাৎ একদিন বন্ধুর সাথে মেলায় ঘুরতে গিয়ে খোলা বইয়ের দোকানে একটি বই আমার চোখে পড়ে। আমি তীব্র আগ্রহ নিয়ে বইটি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলাম। বইটির নাম এই মুহূর্তে মনে পড়ছে না। সূচিপত্রের 73তম পৃষ্ঠায় আমার চোখ আটকে গেল। সেখানে লেখা ছিল প্রেমে বশীকরণ। বন্ধুরা বলল এসবে কাজ হবে না। আমি তাদের কথা না শুনে বইটি কিনে ফেললাম। বন্ধুরা ঠাট্টা মশকরা করলেও আমার গায়ে লাগছিল না, কারণ আমি
যা চাই তা আমাকে পেতে হবে। সেজন্য আমি যে কোনো কিছু করতে রাজি ছিলাম। রীতিমতো বইটি নিয়ে বাসায় ফিরে এলাম, দরজা বন্ধ করে বইটি খুললাম এবং সরাসরি ৭৩ নম্বর পৃষ্ঠায় গেলাম। সেখানে স্পষ্টভাবে লেখা ছিল সমস্ত বর্ণনা। সেই পৃষ্ঠায় একটি নকশা ছিল এবং নিচে লেখা ছিল এই নকশাটি পেঁচার রক্ত দিয়ে একটি স্বচ্ছ কাগজে লিখতে হবে। তারপরে সেই নকশাটিকে একটি মাদুলিতে ভরে তাবিজ বানাতে হবে। তারপর যে নদীর পানি উত্তর দিক থেকে বহমান, সেই নদী থেকে পানি নিয়ে এসে সেই পানিতে তাবিজ ডুবিয়ে বইয়ের পৃষ্ঠায় দেয়া মন্ত্রটি ৪০ বার পাঠ করতে হবে। তারপর সেই পানি দিয়ে ৪০ দিন কিছু কাজ করতে হবে। কাজের নিয়ম ছিল প্রতিদিন গভীর রাতে ২ মুষ্টি আটা সেই পানি দিয়ে মাখিয়ে কোনো এক জলাশয়ের কাছে বসে এই মাখানো আটা ৪০ টুকরো করতে হবে। তারপর এক একটি টুকরো আটা হাতে নিয়ে গোলা বানাতে বানাতে ৪০ বার বয়ে দেয়া মন্ত্রটি পাঠ করতে হবে এবং পানিতে নিক্ষেপ করতে হবে। এভাবে ৪০ টুকরো আটা একই নিয়মে ৪০ বার করে মন্ত্র পড়ে গোলা বানিয়ে পানিতে নিক্ষেপ করতে হবে। বিশ্বাস করেন, আমি যখন এই আটার গোলা পানিতে নিক্ষেপ করতাম, পানির ভেতর বিশাল বড় একটা কিছুর অস্তিত্ব অনুভব করতাম। মনে হতো এটা কোনো একটা মাছ। অন্ধকারে অনুভব করা যেত, মনে হতো একটা বিশাল দেহী বোয়াল মাছ। বইয়ের বর্ণনা অনুযায়ী ৪০ দিন এই সমস্ত কাজ করার পর একটি জিন আমার সামনে দৃশ্যমান হবে এবং সে আমাকে পরবর্তী নির্দেশনা দেবে। তো সেই অনুযায়ী আমি সঠিক নিয়মে ৪০ দিন এভাবে চর্চা শেষ করার পর ৪০তম দিনে দেখলাম পানির ভেতর থেকে একটি অবয়ব উঠে এলো। গভীর রাতের নিস্তব্ধতায় তার আকস্মিক উপস্থিতিতে আমি কিছুক্ষণের জন্য হতবিহ্বল হয়ে পড়লাম। সে তার পরিচয় দিল এবং সে বলল, আমি নজলান হায়া। তুমি যে সাধনা দিয়ে আমাকে আহ্বান করেছ, সেই সাধনা সফলভাবে সমাপ্ত হয়েছে। আমি এই কথা শুনে আমার সম্বিত ফিরে পেলাম। তাকিয়ে দেখলাম অবয়বটি কিছুটা মানুষের মতো হলেও বোয়াল মাছের আকৃতির এবং সে আমার দিকে কিছু একটা বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম সুতো জাতীয় কিছু এবং এই কালো সুতো দিয়ে তাবিজটিকে কোনো একটি উঁচু গাছের সবচেয়ে উঁচু ডালে বেঁধে দিতে হবে, যেখানে বাতাসে তাবিজটি নড়াচড়া করবে এমন একটি জায়গায়। তাবিজটি যত বাতাসে নড়াচড়া করবে তত বেশি যাকে আমি বশ করতে চাই সে দুর্বল হয়ে পড়বে এবং খুব তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। যাই হোক, এরপরে তিনি গাছে উঠে কিভাবে তাবিজটি বেঁধেছিলেন তার বিশদ বর্ণনা দিয়েছেন। তিনি আসলে গাছে উঠতে জানতেন না। তারপরে কোনো একটা ভাবে সেই জিনের সাহায্য নিয়েই তিনি সেই গাছে সেই তাবিজটি বেঁধে দেন। এরপরে তিনি বাসায় এসে ঘুমিয়ে পড়েন। তারপর তিনি বলছেন, সেদিন ঘুম থেকে ওঠার পরে কলেজে যায়নি, বাসায় ছিলাম। ওই দিন কোচিংয়েও যায়নি। পরের দিন যখন কোচিংয়ে গেলাম, আমার এক বন্ধু আমার কাছে এসে বলল কালকে থেকে সে একটা জিনিস নিয়ে ঘুরছে। তারপর সে আমার দিকে এক টুকরো কাগজ বাড়িয়ে দিল। আমি দেখলাম সেই মেয়েটির চিঠি। আমি কল্পনাও করিনি এত দ্রুত আমি ফলাফল পাব, কিন্তু আশ্চর্যজনকভাবে একদিনের মধ্যেই আমি ফলাফল পেয়ে যাই। সত্যি বলতে শত চেষ্টা করেও যার অ্যাটেনশন কোনোদিন পাইনি, তার কাছ থেকে আজকে সাড়া পেলাম আমি। কিন্তু সম্পর্কটা তাদের কিন্তু টেকেনি। ধীরে ধীরে সেই মেয়েটির প্রতি সে ক্রমাগত বিরক্ত হয়ে ওঠে। একদিন গভীর রাতে আচমকা নজলান ছায়া হয়ে তার সামনে হাজির হয় এবং এই জিনটি জানায় যে তাবিজটির সুতো পরিবর্তন করার সময় এসেছে। এই সুতো পরিবর্তন করতে হবে, না হলে তাবিজটি গাছ থেকে খসে পড়বে বা ছিঁড়ে পড়বে এবং যদি ছিঁড়ে পড়ে তাহলে এই সম্পর্কটাও আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে যাবে। তিনি বলছেন, আমি আর সেই তাবিজের সুতো পরিবর্তন করিনি। একটা কথা বলতে ভুলে গেছি। আমি সেই জিনকে প্রশ্ন করেছিলাম সারা জীবন একসাথে থাকতে হলে কি এইভাবে সুতো পরিবর্তন করতে হবে? জবাবে জিনটি বলেছিল বিয়ের পর ঘরের মেঝেতে তাবিজটি পুঁতে ফেললে এই তাবিজের কার্যকারিতা সারা জীবনের জন্য থেকে যাবে। অদ্ভুত ঘটনা। তিনি লিখছেন, এরপরে বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যাই হোক, আপনাকে ধন্যবাদ ঘটনা পাঠানোর জন্য। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা আজকের মতো বিদায় নেব, ফিরে আসবো আবারও আগামীতে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ। Spirit,
be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। এই মুহূর্তে আমরা শুনে আসব সিফাত আলমের একটি ঘটনা। আশা করছি সিফাত আলমের ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, ভালো না লাগলেও আমাদেরকে জানাবেন। আমরা সরাসরি ঘটনায় যাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম চট্টগ্রাম থেকে বলছি। আমি আপনাদের সবার প্রিয় Bhoot.com এর একজন মডারেটর। আজ আমি নতুন একটি ঘটনা নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ঘটনাটি ব্যক্তিগতভাবে আমাকে বেশ নাড়া দিয়েছে, কারণ এর সাথে জড়িয়ে আছে একটি পারিবারিক ট্র্যাজেডি এবং এমন কিছু বিষয় যা আধুনিক বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। ঘটনাটি আমি যার কাছ থেকে শুনেছি তার নাম মহসিন ভাই। পেশায় তিনি একজন ল্যান্ড সার্ভেয়ার বা আমিন। সরকারি বেসরকারি নানা প্রজেক্টে জমি মাপযোগ করাই ওনার কাজ। একদিন ওনার সাথে আমার দেখা হলো। তখন কথায় কথায় উনি জানতে পারেন আমি Bhoot.com এর সাথে যুক্ত। আমি যদিও সাধারণত কারোর সাথে দেখা হলে এই কথাটা ঘটা করে বলি না। সাধারণত কোনো কারণ ছাড়া এই কথাটা বলার কোনো মানে হয় না। হাতে থাকা টিনের গ্লাসে ধোয়া ওঠা চায়ের চুমুক দিয়ে উনি হঠাৎ খুব গম্ভীর হয়ে গেলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলেন। গ্যালারি ঘেটে একটা ছবি দেখালেন আমাকে। এটা পুরোনো একতলা বাড়ির ছবি, যার দেয়ালগুলোতে শ্যাওলা এবং কালচে দাগ পড়ে আছে, আর সামনে বিশাল এক আগাছার জঙ্গল। মহসিন ভাই বললেন, সিফাত ভাই, এই প্রপার্টিটার মাপযোগ করতে গিয়ে আমি যা ফেসে গিয়েছিলাম তা কাউকে বলতে পারবো না। আমি এটা এখনো নিজের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু আমি জানি আপনারা এইসব নিয়ে কাজ করেন, তাই আজ আপনার কাছে এই ব্যাপারটা আমি বলছি। ঘটনাটি আমি মহসিন ভাইয়ের ভাষাতেই বলছি। আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। বলছেন মহসিন ভাই, সিফাত ভাই, আমাদের কাজটা এমনিতে বেশ টেকনিক্যাল। কম্পাস, চেইন আর ম্যাপ নিয়ে কারবার। ইমোশনের জায়গা এখানে খুব কম। কিন্তু গত মাসের ওই অ্যাসাইনমেন্টটা ছিল একদম অন্যরকম। আমাকে হায়ার করেছিলেন একজন ভদ্র মহিলা, নাম রেনু আপা। ওনার বাবা রেখে যাওয়া গ্রামের বাড়িটা বিক্রি করবেন তিনি, তাই বাউন্ডারি আর জমির দাগ নাম্বার কনফার্ম করার জন্য আমাকে নিয়ে গিয়েছিলেন। জায়গাটা নোয়াখালীর একটি জায়গা, বেশ ইন্টেরিয়র এরিয়া। মেইন রোড থেকে রিক্সায় যেতে অনেকটা পথ। আমরা যখন ওই বাড়ির গেটের সামনে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল। বাড়িটা দেখেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। কেমন একটা থমথমে ভাব, যেন বাতাসও এখানে চলতে ভয় পায়। রেনু আপা গেটের তালা খোলার সময় দেখলাম ওনার হাত কাঁপছে। উনি বারবার ওড়না দিয়ে মুখ মুছছিলেন, যদিও তখন শীতকাল ছিল। সাথে ওনার 10 বছরের মেয়ের নাম তুলি। বাচ্চাটা খুব চুপচাপ মায়ের আঁচল ধরেই দাঁড়িয়েছিল। আমি আমার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে কাজ শুরু করলাম, কিন্তু কাজে মন বসাতে পারলাম না। বাড়ির পেছনে একটা বিশাল বড় বাঁশ ঝাড়, সেখান থেকে বাতাসের শব্দে একটা অদ্ভুত ক্যাচ ক্যাচ আওয়াজ আসছিল। মনে হচ্ছিল কেউ যেন দাঁতের দাঁত ঘষছে। পরের দিন কাজের ফাঁকে আমি গ্রামের মসজিদের ইমাম মাওলানা হাফিজ সাহেবের সাথে কথা বলতে চাই। উনি বেশ বয়স্ক মানুষ, সাদা দাড়ি, চোখে মুখে একটা গাম্ভীর্য। আমি ওনাকে রেনোপার বাড়ি বিক্রির কথা বলতে উনি দীর্ঘশ্বাস ফেললেন। বললেন, অবশেষে ফিরল, কিন্তু বাড়ি বিক্রি করলেই কি মুক্তি মিলবে? আমি অবাক হয়ে তাকালাম। আমার আগ্রহ দেখে হুজুর আমাকে একটা ঘটনা শোনালেন, যা শুনে আমার মতো শক্তপোক্ত মানুষও হাত পা ঠান্ডা হয়ে সেখানে দাঁড়িয়েছিল। এটা কোনো সাধারণ জমি জমার বিরোধ না ভাই, এক শেকড় অনেক গভীর। ঘটনাটা প্রায় 12-13 বছর আগের। রেনু আপা তখন অনেক ছোট। মা মারা গেছেন বছর 3 হলো। বাবার সাথেই থাকতেন এই বাড়িতে। রেনু আপা তখন ইন্টারে পড়তেন। খুব বিজ্ঞানমনস্ক আর স্মার্ট ছিলেন। গ্রামের কুসংস্কার বা ভূতপ্রেত এসব নিয়ে তেমন একটা বিশ্বাস করতেন না। একদিন বিকেলে উনি ওনার বান্ধবীদের সাথে ওই উত্তরপাড়ার বাঁশঝাড়ের পাশ দিয়ে ফিরছিলেন। হঠাৎ ওনার মনে হলো বাঁশঝাড়ের অন্ধকার থেকে কে যেন খুব পরিচিত গলায় তাকে ডাকছে। কণ্ঠটা হুবহু ওনার মৃত মায়ের মতো।
রেনু, এই রেনু। রেনু আপা থমকে দাঁড়ান। উনি ডানে বামে তাকান। ওনার বান্ধবীরা জিজ্ঞেস করলো, কিরে কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? রেনু আপা কিছু বললেন না। ভাবলেন হয়তো বা মনের ভুল। একে তো মা মরা মেয়ে, তার উপর হয়তো পরীক্ষার স্ট্রেস বা হরমোনাল কোনো চেঞ্জ। নিজেকে এসব বলে সান্ত্বনা দিলেন, কিন্তু মনের ভেতরের খচখচানিটা যেন রয়েই গেল। কারণ ডাকটা এত স্পষ্ট ছিল যে মনে হলো কেউ কানের কাছে এসে কথা বলেছে। সমস্যা শুরু হলো সেই রাত থেকেই। রেনু আপার রুমটা ছিল পশ্চিম দিকে, জানালার পাশে একটা হাসনাহেনা গাছের ফুল। রাতে কারেন্ট ছিল না, লোডশেডিং। মোমবাতির আলো আধারিতে উনি টেবিলে বসে পড়ছিলেন। হঠাৎ নাকি একটা গন্ধ এলো। হাসনাহেনা ফুলের তীব্র গন্ধের সাথে মিশে আছে একটা ভটকা পচা মাংসে পচা গন্ধ। মনে হচ্ছিল আশেপাশে কোন নর্দমায় কোনো প্রাণী মরে পচে আছে। রেনু আপা উঠে গিয়ে জানালা বন্ধ করতে যাবেন, ঠিক তখনই আবার সেই ডাক। জানালা ঠিক ওপাশ থেকে গ্রিলের একদম কাছে মায়ের সে আদর মাখা কিন্তু ভাঙা গলার ডাক, রেনু দরজাটা খোল না মা, আমার যে কষ্ট হচ্ছে। সিফাত ভাই, আপনি চিন্তা করেন, একটা মেয়ে যে তার মাকে হারিয়েছে, তার জন্য এই সিচুয়েশনটা কতটা মেন্টাল টর্চারের। রেনু আপা কিন্তু ভয় পেলেন না। উনি ভাবলেন এটা ওনার হ্যালোসিনেশন হচ্ছে। উনি নিজেকে বোঝালেন, এটা আমার সাবকনসিয়াস মাইন্ডের খেলা, আমি মাকে মিস করছি তাই এসব শুনছি। উনি কানে বালিশ চাপা দিয়ে শুয়ে রইলেন, কিন্তু সেই ডাক আর থামল না। সারা রাত ধরে সেই একই ডাক তার কানে এসে পৌঁছালো। গ্রামের প্রবীণরা বললেন, নিশির ডাকে নাকি এবার বা দুইবার সাড়া দিতে নেই, দিলে নাকি বিপদ হয়। রেনু আপা প্রথম 3-4 রাত নিজেকে খুব শক্ত করে রাখলেন। উনি ওনার বাবাকেও কিছু জানালেন না, কারণ বাবা টেনশন করতে পারে। উনি ভাবলেন কোনো ডাক্তার দেখাবেন, হয়তো ওনার কোনো সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে বা উনি স্প্লিট পার্সোনালিটি টাইপ কিছু রোগে ভুগছেন। কিন্তু গ্রামের পরিবেশ চাইলেই তো আর সাইকোলজিস্ট পাওয়া যায় না। চতুর্থ রাতের ব্যাপারটা আরো সিরিয়াস হলো। এবার শুধু শব্দ নয়, রেনু আপা দেখলেন জানালার বাইরে একটা ছায়া, মানুষের মতো কিন্তু উচ্চতা অস্বাভাবিক। কেউ যেন কুজো হয়ে জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার, ঝিঝি পোকার ডাকও নেই, পিনপতন নীরবতা। রেনু আপা ভয়ে বিছানায় কুকড়ে রইলেন, শরীরের ঘামে ভিজে যাচ্ছে। উনি আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করলেন, কিন্তু ভয়ে ওনার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। মুখটা যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। পঞ্চম রাত। এই রাত ছিল ডিসাইডিং ফ্যাক্টর। সেদিন আকাশ খুব মেঘলা ছিল, টিপটিপ বৃষ্টি পড়ছিল টিনের চালে। বৃষ্টির একটানা শব্দে এমনিতে অন্য আওয়াজ পাওয়া খুব কঠিন। রেনু আপা ঘুমানোর চেষ্টা করছিলেন। হঠাৎ বৃষ্টির শব্দ ছাপিয়ে সেই ডাকটা আবার এলো তার কানে। তবে এবার ফিসফিসানি নয়, এবার মনে হলো কেউ যেন যন্ত্রণায় আর্তনাদ করছে, রেনু মারে, আমায় বাঁচা, ওরা আমাকে মেরে ফেলছে, দরজাটা খোল না মা। মায়ের আকুতি শুনে রেনু আপা সব যুক্তি, সব বিজ্ঞান, সব লজিক ধুয়ে মুছে গেল। উনার মনে হলো মা সত্যি সত্যি বাইরে বিপদে পড়েছেন। উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। মন্ত্রমুগ্ধের মতো যেন কোনো রোবট বা চিন্তার লাশ হাঁটছে সেভাবে বিছানা থেকে নামলেন। ওনার শরীর কাঁপছিল, কিন্তু পা দুটো যেন নিজের ইচ্ছায় চলছে না। কেউ যেন রিমোট দিয়ে তাকে কন্ট্রোল করে সেদিকে নিয়ে যাচ্ছে। উনি আস্তে আস্তে দরজাটা খুললেন। পুরনো দরজা খোলার সময় একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো। বাইরে তখন হালকা বৃষ্টি। উনি বারান্দায় এসে দাঁড়ালেন, উঠানের দিকে তাকালেন, কেউ নেই, শুধু সেই হাসনাহেনা আর পচা মাংসের পটকারটা গন্ধ অনেক বেশি তীব্র হয়ে তার নাকে এসে পৌঁছল। উনি ডাকলেন, মা তুই কোথায়? কোনো উত্তর এলো না, শুধু বাতাসে শো শো শব্দ। হঠাৎ ওনার মনে হলো বারান্দার এক কোণে, যেখানে অন্ধকার সবচেয়ে বেশি, সেখানে কিছু একটা নড়ছে। অন্ধকার চোখ সয়ে আসতে উনি দেখলেন মাটির সাথে মিশে আছে কিছু একটা। জিনিসটা মানুষ নয়, আবার পুরোপুরি সাপও নয়। মেঝের উপর দিয়ে ছেঁচড়ে ছেঁচড়ে আসছে। তার শরীর থেকে বের হচ্ছে হাড় হিম করা একটা শীষ ধ্বনি। রেনু আপার আর কিছুই মনে নেই। যখন ওনার জ্ঞান ফিরল, তখন পরের দিন সকাল। উনি আবিষ্কার করলেন নিজেকে নিজের বেডে শোয়া অবস্থায়। পাশে ওনার বাবা বসে আছেন, চোখ মুখে দুশ্চিন্তার ছাপ। রেনু আপা উঠতেই চাইলেন, কিন্তু পারলেন না।
ওনার শরীরটা যেন অবশ হয়ে আছে। মনে হচ্ছে শরীরের সব শক্তি কেউ সিরিঞ্জ দিয়ে টেনে বের করে নিয়েছে। বাবা বললেন উনি নাকি রিনু আপাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন। সেদিন সকাল থেকেই শুরু হলো আসল সমস্যা। রিনু আপার গায়ের রং, যেটা এমনিতে বেশ উজ্জ্বল ছিল, সেটা ফ্যাকাশে হতে শুরু করলো, একদম সাজা কাগজের মতো। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো ওনার ডান পায়ের গোড়ালের ঠিক উপরে দুটি ছোট ছিদ্র দেখা গেল, দেখতে একদম সাপের দাঁতের দাগের মতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জায়গাটা ফুলে নেই, কোনো বিষক্রিয়ার লক্ষণ নেই, শুধু জায়গাটা বরফের মতো ঠান্ডা। স্বাভাবিকভাবেই ওনার বাবা এটাকে সাপের কামড় ভেবে ভয় পেলেন। উনি সাথে সাথে গ্রামের পল্লী চিকিৎসক, তারপর সদরের বড় MBBS ডাক্তার সবাইকে দেখালেন। ডাক্তাররা ব্লাড টেস্ট করালেন, হার্ট চেক করলেন, কিন্তু সব রিপোর্ট নর্মাল। ডাক্তাররা বললেন এটা হয়তো কোনো পোকামাকড়, আর অজ্ঞান হওয়াটা অতিরিক্ত স্ট্রেস বা অ্যানিমিয়ার কারণে। আমরা কিছু ভিটামিন আর আয়রন ট্যাবলেট দিচ্ছি, ও দ্রুত ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হলো না। রিনু আপা দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যেতে লাগলেন। উনি সারাদিন বিছানাটা লাশের মতো পড়ে থাকতেন, চোখের নিচে কালি পড়ে গেল। আর রাতে রাতে উনি আর ঘুমাতেন না, শুধু জানালার দিকে তাকিয়ে বিড়বিড় করতেন। মাঝে মাঝে ওনার বাবা দেখতেন রিনু আপা ঘুমের ঘোরে অদ্ভুত ভঙ্গিতে শরীর বাঁকাচ্ছেন, যেটা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না। হাড়গোড় মটমট করার মতো শব্দ হতো। বাবা নিরুপায় হয়ে শেষমেশ মাওলানা হাফিজ সাহেবের শরণাপন্ন হলেন। হাফিজ সাহেব মানুষটা খুব জ্ঞানী। উনি রিনু আপাকে দেখিয়ে বুঝেছিলেন এটা কোনো মেডিকেল সায়েন্সের কেসই নয়। উনি বাবাকে বললেন আমাকে আজ রাতে মেয়েটার ঘরে থাকতে দিতে হবে, আমি নিজের চোখে কিছু বিষয় কনফার্ম করতে চাই। মহসিন ভাই তখন চায়ের কাপটা নিচে রেখে নড়ে চড়ে বসলেন, গলার স্বর নামিয়ে বললেন সিফাত ভাই, হুজুর সেই রাতে যা দেখেছিলেন সেটা উনি আমাকে কাঁপা কাঁপা গলায় বলেছিলেন। আমি ওনার কথাগুলোই আপনাকে শোনাচ্ছি। বলছেন মাওলানা হাফিজ, শোনো বাবা, আমি আমার জীবনে কম জিনপরির আছর দেখিনি, কিন্তু সেই রাতে রেনুমা জননীর ঘরে আমি যা ফেস করলাম তা আমার ইমানের খুঁটি পর্যন্ত অনেকটা নাড়িয়ে দিয়েছিল। এশার নামাজের পর আমি রেনুর বাবার পারমিশন নিয়ে ওদের গেস্ট রুমে, মানে রেনুর পাশের রুমে অপেক্ষা করতে রাখলাম। মাঝরাতের দিকে আমি রেনুর রুমে ঢুকলাম। মেয়েটা তখন গভীর ঘুমে, কিন্তু ওর শ্বাস প্রশ্বাস ছিল প্রচন্ড রকমের ভারী। মনে হচ্ছিল ওর বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। আমি রুমের এক কোণে জায়নামাজ বিছিয়ে বসলাম, সাথে আমার তসবিহ আর কিছু পড়ার পানি। ঘরটা অন্ধকার, শুধু একটা হারিকেন জ্বলছে টিম টিম করে। রাত তখন আনুমানিক 3টা কি 3:15 হবে, যেটাকে আমরা বলি ডেভিলস আওয়ার বা তাহাজ্জুদের ওয়াক্তের ঠিক আগের সময়। হঠাৎ করেই আমি ফিল করলাম ঘরের টেম্পারেচার সাডেনলি ড্রপ করলো। এতক্ষণ ভ্যাপসা গরম ছিল, হঠাৎ কনকনে শীত, লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। ঠিক তখনই জানালার দিক থেকে একটা আওয়াজ এলো। মনে হলো লোহার শিকগুলো কেউ খুব শক্তি দিয়ে পাকানোর চেষ্টা করছে। ক্যাচ ক্যাচ শব্দ হতে শুরু করলো। আমি সূরা পড়তে শুরু করলাম, কিন্তু আমার জিভ আড়ষ্ট হয়ে আসছিল। হ্যারিকেনের আলোটা হঠাৎ দপ করে নিভে গেল, আবার জ্বলে উঠলো। এবার আগুনের রংটা স্বাভাবিক হলুদ না, নীলচে হয়ে গেল। আর সে নীলচে আলোয় আমি দেখলাম জানালার শিক গলে কালো ধোয়ার মতো কিছু একটা রুমে ঢুকছে। ধোয়াটা ধীরে ধীরে একটা আকার নিল। আমি আমার চোখের চশমাটা ঠিক করলাম, ভাবলাম এটা হয়তো আমার চোখেরই কোনো ভুল হবে, কেননা বাস্তবে এরকম দেখাটা কারো কাছে প্রত্যাশিত নয়। কিন্তু না বাবা, ভুল ছিল না। প্রাণীটা ছিল বিশাল। এর পেটের দিকটা ছিল অজগর সাপের মতো আঁশযুক্ত আর মোটা, মেঝের সাথে লেপ্টে আছে। কিন্তু কোমর থেকে, আল্লাহ মাফ করুক, কোমরের নিচের অংশটা মানুষের মতো, কিন্তু বিকৃত দুটো পা আছে, কিন্তু সেগুলো অস্বাভাবিকভাবে লম্বা আর ফ্যাকাশে। হাঁটুর জয়েন্টগুলো উল্টো দিকে পাকানো। জিনিসটা কুঁজো হয়ে রেনুর পায়ের দিকে ঝুঁকে আছে। তার উপরের অংশটা মানুষের মতো হলেও মুখটা মানুষের মতো নয়, আবার পুরোপুরি সাপের মতো নয়। চেপটা নাক, হলুদ রঙের চোখ দুটো আগুনের মতো জ্বলছে। আর সে রেনুর পায়ের সেই ক্ষতটায় মুখ লাগিয়ে চুক চুক করে রক্ত চুষছে। শব্দটা অনেকটা বাচ্চা ছেলে ললিপপ চুষছে যেমন হয় সেরকম, কিন্তু এর যে ভয়ঙ্কর ছিল রেনুর অবস্থা। ও ব্যথায় কাঁকাচ্ছে না, বরং ও একটা ঘোরের মধ্যে আছে। ওর ঠোঁটের কোণে একটা অদ্ভুত হাসি। আমি স্থির থাকতে পারলাম না। আমার হাতের তসবিহ সহ শক্ত করে আমি চিৎকার করলাম, আল্লাহু আকবার।
আমার আওয়াজে প্রাণীটা থামলো। ও খুব ধীরে ধীরে মেকানিক্যাল পুতুলের মতো আমার দিকে ঘাড় ঘোরালো। ওর মুখে তখনও তাজা রক্ত লেগে আছে। ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু আদিম হিংস্রতা আর উপহাস। বিশ্রী সেই হাসি দেখলে যে কারো শরীরের রক্ত পর্যন্ত জমে যেতে বাধ্য। তারপর সে কথা বলল, তার মুখ দিয়ে না। মনে হলো আওয়াজটা আসছে তার পেট থেকে, কিংবা বাতাসের সাথে ঘষা লেগে তৈরি হচ্ছে একটা ডাবল ভয়েস, যেন একসাথে অনেকগুলো সাপ হিস হিস করে কথা বলছে। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই তুই কেন এসেছিস? এই বুড়ো, এখানে তোর কি কাজ? ওকে আমি অনেক বছর ধরে নজরে রেখেছি। ও আমার, ওর রক্তে শুধুমাত্র আমার অধিকার। আমি কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। ও তখন রেনুর পা ছেড়ে দিয়ে জানালার দিকে পিছিয়ে গেল। যাবার আগে ও আমার দিকে আঙ্গুল তুলে, যেটা আসলে আঙ্গুল না, পশুর মতো থাবা, ইশারা করলো, বলল, আজ তুই বাঁচলি, কিন্তু ওকে আমি ছাড়বো না। ওর বংশের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি পান করব। এটা আমার ক্ষুধা না, এটা আমার পাওনা, এটা আমার জেদ, এটা আমাকে পেতেই হবে। পর মুহূর্তেই জানালার শিক ভাগিয়ে সেই মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেল। রেখে গেল মাংসের উৎকট পটকা গন্ধ আর মেঝেতে কয়েক ফোঁটা লালচে রক্ত। মহসিন ভাই আবার কথায় ফিরলেন, বললেন, হুজুর এই কথার পর আমি আর ওনাকে প্রশ্ন করার কোনো সাহস পাইনি ভাই। তবে হুজুরের এই ঘটনার পর বাবাকে সাফ জানিয়ে দিয়েছিলেন এই গ্রামে রেনু আর নিরাপদ নয়। এই সত্তা রেনুর পর রক্তের স্বাদ পেয়েছে, সে ফিরবেই। বাবাকে বলেছিলেন ওকে শহরে পাঠিয়ে দিন, অন্তত এই ভিজে থেকে দূরে কোথাও। বাবা তাই করেছিলেন। রেনুপাকে ঢাকায় ওনার খালা বাসায় পাঠিয়ে দিয়েছিলেন। সেখানে উনি লেখাপড়া শেষ করেন, ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেন, একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব শুরু করেন। এরপর বিয়ে, সংসার, স্বামী আর ফুটফুটে মেয়ে তুলিকে নিয়ে ওনার জীবনটা বেশ ভালোই কাটছিল। এর মধ্যে ওনার বাবা মারা যান। মৃত্যুর আগে বাবা একটা উইল করার নির্দেশ করে দিয়ে গেছিলেন, যেন রেনুপা আর কোনোদিন ওই গ্রামে না ফেরেন, এমনকি ভিটে বাড়ি বিক্রি করতেও যেন না আসেন। বাবা জানতেন সেই কালসাপ এখনো সেখানেই আছে, শিকারের অপেক্ষায়। কিন্তু নিয়তের লিখন কে খণ্ডাবে বলুন? 10 বছর পর রেনুপার স্বামীর ব্যবসায় বিশাল ধস নামে। ঋণের দায়ে তারা জর্জরিত হয়ে পড়েন। পাওনাদারদের দিনরাত হ্যারাস করতে থাকে তাদের। বাধ্য হয়ে বাবা সেই নিষেধ অমান্য করে রেনুপা গ্রামের বাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নেন। উনি হয়তো ভেবেছিলেন 10 বছর অনেক লম্বা সময়, সেই জিনিসটা হয়তো এতদিনে চলে গেছে বা মারা গিয়েছে। উনি ওনার মেয়ে তুলিকে নিয়ে গ্রামের বাড়িতে এলেন, আর আমি মহসিন ওই জমি মাপার উদ্দেশ্যেই তাদের সাথে গিয়েছিলাম। কিন্তু সিফাত ভাই, আমরা যখন বাড়িটার ভেতরে ঢুকলাম তখন থেকে রেনুপার বিহেভিয়ার চেঞ্জ হতে শুরু করলো। উনি বারবার বলছিলেন, মহসিন ভাই, আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন? সেই গন্ধটা, কিন্তু আমি সত্যিই কোনো গন্ধ পাচ্ছিলাম না, শুধু পুরনো বাড়ির ব্যবসা গন্ধ ছাড়া। কিন্তু রেনুপার চোখগুলো যেন অস্থির দেখাচ্ছিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। আমরা কাজ প্রায় গুছিয়ে এনেছি। এমন সময় দেখলাম বাড়ির উঠোনের এক কোণে সেই পুরনো বাঁশ ঝাড়ের নিচে তুলিয়াপা রেনুপার মেয়ে তুলি একাই দাঁড়িয়ে আছেন। বাচ্চা মেয়ে, গ্রামের খেলামেলা পরিবেশ পেয়ে বেশ খুশি। কিন্তু হঠাৎ আমি খেয়াল করলাম তুলি কার সাথে যেন কথা বলছে। আশেপাশে কেউ নেই, কিন্তু ও কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, তুলি, কার সাথে কথা বলছো তুমি? তুলি আমার দিকে তাকিয়ে খুব স্বাভাবিক গলায় বলল, আঙ্কেল, ওই যে দাদু ভাই আমাকে ডাকছে। দাদু ভাই বলেছে আজ রাতে নাকি আমাদের জন্য খুব বড় একটা দাওয়াত আছে। আমার গায়ে রক্ত হিম হয়ে গেল, কারণ আমি জানি তুলির দাদু মানে রেনুপার বাবা মারা গেছেন প্রায় 5 বছর আগে। আমি তুলির হাত ধরে টান দিলাম, বললাম, চলো ভেতরে চলো। তুলি যেতে চাইল না। ও বাঁশঝাড়ের অন্ধকারের দিকে আঙ্গুল দেখিয়ে বলল, না আঙ্কেল, দাদুভাই রাগ করবে। দাদুভাইয়ের সাথে আরো একজন আছে, অনেক লম্বা, দেখতে সাপের মতো। ও আমাকে বলছে ও আমার মায়ের বন্ধু। আমি তুলির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বললাম, চলো ভেতরে চলো। তুলি আমার দিকে এমন ভাবে তাকালো যেন ও আমাকে চিনতেই পারছে না। ওর চোখের মনি দুটো খোলাটে, একদম মৃত মাছের মতো দেখাচ্ছে। ও কোনো বাধা দিল না, পুতুলের মতো আমার সাথে ঘরে চলে এলো। আমি
আমি দৌড়ে গিয়ে মেইন ডোরটা বন্ধ করে দিলাম। লোহার খিল লাগানোর সময় খেয়াল করলাম আমার হাত ঘামে পিচ্ছিল হয়ে আছে। বাইরে তখন সন্ধ্যার অন্ধকার গাঢ় হয়ে নেমেছে, আর সেই সাথে শুরু হয়েছে বাতাসের শোঁ শোঁ গর্জন। মনে হচ্ছে প্রকৃতিও আজ আমাদের বিরুদ্ধে। রিনোপা ঘরের মাঝখানে দাঁড়িয়েছিলেন। আমাকে তুলিকে ওভাবে ঢুকতে দেখে উনি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মহসিন ভাই, আপনারা দৌড়ে এলেন কেন? আর তুলি তুলি অমন ঘামছে কেন? কি হয়েছে ওর? আমি কিছু বলার আগে মাওলানা হাফিজ সাহেব হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে ঢুকলেন। ওনার হাতে একটা বড় টর্চ লাইট আর কাঁধে একটা ঝোলা। উনি এসেই বললেন, দরজা জানালা সব বন্ধ করে দাও, এক্ষুনি এই বাড়ির মেইন সুইচ অফ করে দাও। কারেন্ট রাখা যাবে না, ইলেকট্রিসিটি বা কৃত্রিম কোনো আলো এদের শক্তি বাড়ায়। আমি অবাক হলাম, কিন্তু কোনো প্রশ্ন করার সাহস পেলাম না। হুজুরের গলার টোনটাই এমন ছিল যে মনে হলো উনি হয়তো কোনো যুদ্ধক্ষেত্রের এক সেনাপতি। আমি দৌড়ে গিয়ে মেইন সুইচ অফ করে দিলাম। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। হুজুর পকেট থেকে কয়েকটা বড় সাইজের মোমবাতি বের করে জ্বালালেন। মোমবাতি কাপা কাপা আলোয় আমাদের তিনজনের ছায়া দেয়ালে নেচে উঠল। কিন্তু তুলি একদম চুপচাপ। ও ঘরের এক কোণে একটা চেয়ারে বসে পড়ল, দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। রাত বাড়ার সাথে সাথে বাইরে ঝড় শুরু হলো। টিনের চালে বৃষ্টির শব্দ যেন কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। আমরা তিনজনই ড্রয়িং রুমে বসে আছি, কারো মুখে কোনো কথা নেই। হঠাৎ ঠিক রাত 12টার দিকে বৃষ্টির শব্দে ভেতরে একটা আওয়াজ আমার কানে এলো। দরজায় টোকা, ঠক ঠক ঠক, খুবই ধীরে কিন্তু ভারী টোকা। রেণুকা চমকে উঠলেন, আমার দিকে তাকালেন। আমি ইশারায় আপাকে চুপ থাকতে বললাম। তারপর সেই ডাক এবার আর মায়ের গলায় নয়, এবার ডাকছে একজন বয়স্ক পুরুষের গলায়, রেণু আপার মৃত বাবার গলায়। রেণু, ও মা, রেণু, দরজাটা খোলো মা, বাইরে বৃষ্টি হচ্ছে না? আমি যে ভিজে যাচ্ছি। দেখো, আমি তোমার জন্য চলে এসেছি মা। তোমার তো একা থাকতে বড্ড কষ্ট হয়। আমি তো বাবা, আমি তো বুঝি। দরজাটা খোলো না মা, একটি বার তোমার কাছে আসি। রেণু আপা দু হাতে কান চেপে ধরলেন। ওনার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। উনি ফিসফিস করে বললেন, এটা বাবা না, বাবা মরে গেছে, এটা বাবা হতেই পারে না। কিন্তু তখনই তুলি চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ও দরজার দিকে এক পা বাড়ালো। ওর গলায় সে বাচ্চা ষোলো ভাবটা আর নেই। ও যান্ত্রিক ভাবে বলল, মা, দাদু আমাকে ডাকছে, তুমি শুনছো না? দাদু তো ভিজে যাচ্ছে, দরজাটা খুলে দাও। হুজুর লাফিয়ে উঠে তুলির সামনে দাঁড়ালেন। উনি পকেট থেকে একটা কালো সুতা বের করে তুলির হাত বাঁধতে লাগলেন। কিন্তু তুলি ওইটুকু একটা 10 বছরের বাচ্চা মেয়ে। হুজুরকে এক ধাক্কায় সরিয়ে দিল। হুজুর ছিটকে গিয়ে সোফার উপর পড়লেন। আমি হতভম্ব হয়ে গেলাম, একটা বাচ্চার গায়ে এত শক্তি কোত্থেকে এলো? তুলি দরজার দিকে এগোচ্ছে। আমি দৌড়ে গিয়ে ওকে চাপতে ধরলাম। ওর শরীরটা বরফের মতো ঠান্ডা আর শক্ত। মনে হচ্ছে আমি কোনো মানুষকে ধরিনি, একটা পাথরের মূর্তিকে ধরে আছি। ও আমার দিকে তাকালো। সেই চাহনি আমি জীবনেও ভুলবো না। ওর চোখের মনি এখন আর কালো নেই, সম্পূর্ণ হলুদ হয়ে গেছে, আর মাঝখানে সাপের মতো চেরা দাগ। কিন্তু সেই মুহূর্তে জানালার কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। ঝড়ের বেগে ঘরের ভেতর দমকা হাওয়া ঢুকলো, আর সাথে সাথে সে অসহ্য পচা মাংসের পটকা গন্ধ। মোমবাতিগুলো সব নিভে গেল। আমরা ঘুটঘুটে অন্ধকারে হুজুরের হাতের টর্চটা মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, আর তার আলোটা শুধুমাত্র এদিক সেদিক ঘুরছে। সে আলোতে আমি তাকে দেখলাম। দরজা ভাঙার দরকার হয়নি। জানালা সেই ভাঙা অংশ দিয়ে কালো ধোয়ার মতো কুণ্ডলি পাকিয়ে সেটা ঘরের ভেতর ঢুকেছে। মেঝেতে নামতেই সেটা আকার নিল। হুজুর যেটা বর্ণনা করেছিলেন এটা তার চেয়েও 1000 গুণ বেশি ভয়াবহ। এর শরীর প্রায় 7 ফুট লম্বা, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না, কুঁজো হয়ে আছে। গায়ের চামড়া জায়গায় জায়গায় পোড়া, আর সেখান থেকে বের হচ্ছে আঠালো রস। এর কোনো হাত নেই, হাতের জায়গায় সাপের মতো দুটি লিকলিকে অংশ। এর মাথায়
মানুষের আঙুলের মতো হাড় বেরিয়ে আছে। সবচেয়ে ভয়াবহ ছিল এর মুখ। এর মুখে এক পাশ মানুষের মতো, অন্য পাশটা সাপের মতো আঁশযুক্ত। মুখ দিয়ে অনবরত ফেনা বের হচ্ছে, জিভগুলো বড় বড়, যেন সে ফনা তুলে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, একবারে মরণ ছবল দেবে। হুজুর সোফা থেকে দাঁড়িয়ে চিৎকার করে আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রাণীটা হুজুরের দিকে তাকালো। তার গলায় মানুষের ভাষা নেই, সে আছে একটা মাল্টিপল ভয়েস নিয়ে। সে অনেকগুলো মানুষের একসাথে কথা বলছে। সে হুজুরের দিকে তাকিয়ে হিস হিস করে উঠল, আল্লাহ তোকে বাঁচাতে পারবে না বুড়ো। আমি বলেছিলাম না আমার কাছে বাধা দিতে আসবি না। এই বলে প্রাণীটা লেজ দিয়ে শরীরের নিচের অংশ দিয়ে হুজুরকে একটি বাড়ি মারল। হুজুর শূন্যে ভেসে গিয়ে ঘরের অন্য প্রান্তের দেয়ালে আছড়ে পড়লেন। দেয়াল থেকে পলেস্টার খসে পড়ল। হুজুর গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে গেলেন আর উঠলেন না। রক্তে ওনার সাদা পাঞ্জাবি লাল হয়ে গেল। রেণুপা চিৎকার করে উঠলেন, ওকে মেরো না প্লিজ, তোমার কি চাই, আমাকে নাও, আমার মেয়েকে ছেড়ে দাও। প্রাণীটা এবার রেণুপার দিকে ঘুরে তাকালো। সে ধীরে ধীরে রেণুপার দিকে এগিয়ে গেল। টর্চের আলোয় দেখলাম প্রাণীটা চোখ দুটো জ্বলছে। সে রেণুপার কাছে এসে থামলো। রেণুপা ভয় সিটিয়ে গেছেন, কিন্তু নড়ছেন না। প্রাণীটা তখন অদ্ভুত একটা কথা বলল, এমন একটা কথা যা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। এটাই ছিল গোপন সত্য, যা এত বছর ধরে আড়াল ছিল। প্রাণীটা নিচু হয়ে রেণুপার মুখের কাছে এসে ফিসফিস করে কিন্তু ভারী গলায় বলল, তোকে নিয়ে আমার কি লাভ? তুই তো উচ্ছিষ্ট। তোর রক্ত এখন বিষাক্ত হয়ে গেছে। তোর বাবা, সেই লোভী মানুষটা, সে আমাকে কথা দিয়েছিল তার ব্যবসার উন্নতির জন্য। সে আমাকে তোকে দিতে চেয়েছিল, কিন্তু তুই পালিয়েছিলি। তোর বাবা তোর কথা রাখেনি। আর ঋণের নিয়ম জানিস তো, সময় যত যায় সুদের হার তত বাড়ে। রেণুবা পাথর হয়ে গেলেন। ওনার নিজের বাবা এই শয়তানের কাছে ওনাকে বিক্রি করে দিয়েছেন। প্রাণীটা এবার তুলির দিকে তাকান। তুলি তখনও দরজার কাছে দাঁড়িয়ে ভাবলে সেন। প্রাণীটা বলল, আসল পাওনা তো এখন ও, বিশুদ্ধ রক্ত, তৃতীয় প্রজন্মের তাজা প্রাণ। ও আমার সাথে যাবে। ও হবে আমার নতুন খোলস। ওর শরীরের ভেতরে আমি আবার নতুন করে জন্ম নেব। রেণু আপা না বলে চিৎকার করে তুলির দিকে দৌড় দিলেন। উনি মেয়েকে বাঁচাতে চাইলেন, কিন্তু প্রাণীটা তার সাপের মতো হাত দিয়ে রেণু আপাকে একটা থাপ্পড় দিয়ে দূরে ফেলে দিল। রেণু আপা ছিটকে গিয়ে আলমারির ওপর পড়লেন। কাঁচ ভাঙার শব্দ হলো। উনি মেঝেতে পড়ে রইলেন। শরীর দিয়ে রক্ত বের হচ্ছে। উনি জ্ঞান হারালেন না। মা তো সন্তানের বিপদ দেখে জ্ঞান হারানো পাপ মনে করেন। আমি মহসিন। আমি এক কোণে দাঁড়িয়ে কাঁপছিলাম। ভয়ে আমার শরীর ভিজে যাচ্ছে। আমি নড়তে চাইছিলাম, কিন্তু আমার পা যেন মাটির সাথে মিশে গেছে। আমার পায়ে যেন শিকড় বেরিয়েছে। আমি দেখলাম প্রাণীটা তুলির সামনে গিয়ে দাঁড়ালো। তুলি কোনো ভয় পাচ্ছে না। ও যেন হিপনোটাইজড হয়ে আছে। প্রাণীটা তুলির দিকে হাত বাড়ালো, বলল, আয় মা, আয় আমার কোলে। তোর দাদু তোরই জন্য অপেক্ষা করছে। তুলি হাত বাড়িয়ে দিল। প্রাণীটা তুলিকে জড়িয়ে ধরল। আর ঠিক তখনই তুলির মুখ দিয়ে একটা তীব্র আর্তনাদ বের হলো। এমন আর্তনাদ আমি জীবনে কখনোই শুনিনি। মনে হলো কেউ জ্যান্ত অবস্থায় ওর শরীর থেকে আত্মাটা এক হ্যাঁচকা টান দিয়ে বের করে নিয়েছে। প্রাণীটা তুলির ঘাড়ে কামড় বসালো। রক্ত ফিনকি দিয়ে ছিটে ছিটে রক্ত পড়ছে মেঝেতে। আমার মুখে রিনোপা মেঝেতে পড়ে আছে আর বাড়িয়ে শুধু বললেন, তুলি। কিন্তু ওনার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। তারপর সব শান্ত। প্রাণীটা তুলি নিথর দেহটা ছেড়ে দিল। তুলি ধপাস করে মাটিতে পড়ল। ওর শরীরটা একদম সাদা, রক্ত শূন্য। প্রাণীটা তখনও সেখানে দাঁড়িয়ে। তার শরীরটা এখন আরো বড়, আরো সতেজ। সে আমাদের দিকে তাকিয়ে শেষবার মতো বিভৎস হাসিটা দিল। এই যেন এক উল্লাসের হাসি, আমাদেরকে তাচ্ছিল্য করার হাসি। তারপর বলল, আজ রক্তের ঋণ শোধ হলো, কিন্তু রেনু, তুই তো বেঁচে থাকবি। তুই দেখবি প্রতি রাতে তুই তোর মেয়ের কান্না শুনবি। এটাই তোর শাস্তি, পালিয়ে যাওয়ার শাস্তি।
বলতে বলতে জানালার সেই ভাঙা অংশ দিয়ে কালো ধোয়ার কুণ্ডলি হয়ে সে বেরিয়ে গেল। ঝড় তখনও চলছে, কিন্তু ঘরের ভেতরের ঝড়টা তখন আমাদের জীবনকে তছনছ করে দিয়ে গেছে। সকালবেলা গ্রামের লোকজন দরজা ভেঙে আমাদের উদ্ধার করে। হুজুর বেঁচে ছিলেন, কিন্তু ওনার শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যায়। উনি আর কোনোদিন হাঁটতে পারবেন না। আর রেনু আপা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলেন, কিন্তু মানসিকভাবে উনি আর স্বাভাবিকভাবে ফিরে আসতে পারলেন না। পুলিশ পোস্টমর্টম করলো, রিপোর্ট এলো বন্যপ্রাণীর আক্রমণ বা কুকুরের কামড়ে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু। পুলিশ কেস ক্লোজ করে দিল। তারা তো আর জানবে না সেই রাতে ওই ঘরে আসলে আমাদের সাথে কি হয়েছিল। বিজ্ঞান তো আর রক্তের ঋণ বা অভিশাপ বোঝে না, শোধও করতে পারে না। আমি এই ঘটনার পর সেখান থেকে চলে আসি ভাই। চাকরি ছেড়ে দেবো ভেবেছিলাম অনেকবার, কিন্তু ছাড়িনি। নিজের পেটটাও তো চালাতে হবে। কিন্তু আমি যখনই কোনো পুরনো বাড়িতে যাই, কোনো বাঁশঝাড়ের শব্দ শুনি, আমার মনে হয় সেই প্রাণীটা সেখান থেকে এখনো আমাকে দেখছে। আর রেনু আপা, উনি এখনো ওই গ্রামেই থাকেন। বাবা সে অবসরটা ভিটেতেই উনি নাকি প্রতি রাতে জানালার পাশে বসে থাকেন। কেউ কেউ বলে গভীর রাতে বাড়ি থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে, আর সাথে শোনা যায় একটা মায়ের ফিসফিসানি, দরজাটা খোলো মা, আমি এসেছি। জানি না রেনবা কাকে ডাকেন, মেয়েকে নাকি নিজের মৃত্যুকে। এই বলে মৌসিন ভাই তার ঘটনাটা শেষ করেন। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। তাকে কি সান্ত্বনা দেব আমি তাই বুঝতে পারলাম না। কেননা আমি তো আর সেই ঘটনা প্রত্যক্ষ করে দেখিনি। যেহেতু মহসিন ভাই দেখেছেন, উনি সেই ঘটনার চাক্ষুষ প্রমাণ, তাই সেখানে তখন কি ঘটেছিল তা আমার পক্ষে কখনোই বোঝা সম্ভব না। আর যেহেতু আমি বুঝতে পারবো না, তাই কোনো ধরনের সান্ত্বনা দেওয়ার যোগ্যতাও আমি রাখি না। প্রিয় লিসেনার্স, এই ছিল আপনাদের জন্য আমার আজকের কালেক্ট করা ঘটনা। আমরা হয়তো ভাবি আধুনিক যুগে বাস করি আমরা, সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, কিন্তু আমাদের এই চেনা পৃথিবীর আড়ালে এমন কিছু অন্ধকার আছে যেখানে বিজ্ঞানের আলো পৌঁছায় না, পৌঁছায় শুধু ভয়, হিমশীতল বাতাস। সবাই সাবধানে থাকবেন আর নিজের বিশ্বাসকে শক্ত রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, কেননা তিনি আমাদের একমাত্র রক্ষাকর্তা। রাসেল ভাইকে ধন্যবাদ এবং ফুড.com সকল শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি।